বাঙালি কথক ইউটিউব চ্যানেলের আজকের গল্প সত্য ঘটনা অবলম্বনে অলিন্দ যুদ্ধের শহীদ বিনয় বাদল দীনেশ। লিখেছেন পৃথ্বীরাজ সেন। সাহিত্যিক এবং লেখক পৃথ্বীরাজ সেন রহস্যময় থ্রিলারধর্মী পাঠকদের কাছে বেশ পরিচিত নাম। তবে বেশ কিছু ঐতিহাসিক ও ভ্রমণমূলক রচনাও তিনি সৃষ্টি করেছেন। তাঁর অন্যতম বিতর্কিত লেখা হল তিন নায়কের কলঙ্ক। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও আরও দুটি বই তিনি লিখেছেন, কলঙ্কিত ঠাকুরবাড়ি ও 10 নারীর হৃদয়ে রবীন্দ্রনাথ। তিনি কল্পবিজ্ঞান ও সাহিত্যেও বেশ কিছু লেখা লিখেছেন। এছাড়া অনুবাদ ও কিছু বইয়ের সম্পাদনাও করেছেন। তার লেখা বেশ কিছু স্মরণীয় রচনা হল বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য, অপারেশন কাশ্মীর, বেগম সমগ্র, রহস্যময় মহাবিশ্ব প্রভৃতি। এছাড়া আজকের গল্প অলিন্দ যুদ্ধের শহীদ বিনয় বাদল দীনেশ। বইটির প্রথম প্রকাশনা ফেব্রুয়ারি 2019 এবং তৃতীয় প্রকাশনা নভেম্বর 2021। বইটির প্রকাশনায় সন্ধ্যা প্রকাশনী। লেখক পৃথ্বীরাজ সেন ও সন্ধ্যা প্রকাশনীর বিশ্বজিৎ ঘোষ মহাশয়কে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ। তাহলে শুরু করা যাক আজকের গল্প অলিন্দ যুদ্ধের শহীদ বিনয় বাদল দীনেশ। উপস্থাপনার স্বার্থে মূল ঘটনাটিকে অপরিবর্তিত রেখে কিছু কিছু অংশকে সংক্ষিপ্ত করা হয়েছে। বাঙালি কথক ইউটিউব চ্যানেল কোনো হিংসা বা সাম্প্রদায়িকতাকে সমর্থন করে না। আপনাকে অনুরোধ, গল্পটির ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার করে গল্পটি শুনুন। ইতিহাসের পাতায় চোখ মেলে যদি আমরা 100 বছর আগের শহরে পৌঁছে যাই, তাহলে একটি রক্তরঞ্জিত মুহূর্তের কথা আমাদের মনে পড়ে যাবে। বিংশ শতকের শুরু থেকেই ভারতের নানান স্থানে একাধিক বিপ্লববাদী সংগঠনের জন্ম হয়। এতদিন পর্যন্ত যে আগুন ধিক ধিক করে জ্বলছিল, এবার তা আরও ভালোভাবে প্রজ্বলিত হয়ে ওঠে। বাড়তে থাকে ব্রিটিশদের নির্মম অত্যাচার। অবশ্য ব্রিটিশপ্রেমী কোনো কোনো ভারতীয় এইসব সংগঠনের কার্যকলাপ ভালোভাবে দেখতে পারতেন না। তাদের চোখে এই বীরেরা ছিলেন স্বদেশী ডাকাত। এবার আমরা বিনয় বাদল এবং দীনেশের সংক্ষিপ্ত পরিচয় নেব। এই পর্বের প্রথমেই বিনয় বসুর কথা বলা হোক। তিনি ছিলেন ঢাকার রেবতীমোহন বসুর ছোট ছেলে। রেবতীবাবু এক বিশিষ্ট আইনজীবী। এই পেশাতে যথেষ্ট নাম করেছেন। তিনি ছিলেন খুব ভালো শিকারী। মাঝে মধ্যেই বন্দুক হাতে শিকারে বেরোতেন। ছোট থেকেই বিনয় বন্দুক চালাতে খুব ভালোবাসতেন। তবে রাইফেল থেকে গুলি ছোড়ার শিক্ষা তিনি কিন্তু বাড়িতে পাননি। তার দাদার নাম ছিল বিজয় বসু। বিজয় বসুও খুব ভালো গুলি ছুটতে পারতেন। দুই ভাইয়ের মধ্যে দারুণ সম্পর্ক ছিল। বিনয় ছিলেন স্বাস্থ্যবান এবং বুদ্ধিমান যুবক। যথেষ্ট মেধাবী ছাত্র ছিলেন তিনি। ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। এবার বাদল গুপ্তের কথা শোনা যাক। তাঁর বাড়ি ঢাকার বিক্রমপুরের কাছে পূর্ব শিমুলিয়া গ্রামে। বাবার নাম অবনী গুপ্ত। মাত্র 18 বছর বয়সে তিনি বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে যোগ দেন। তিনি ছিলেন বিক্রমপুরের বানরি স্কুলের ছাত্র। এই স্কুলের অন্যতম শিক্ষক ছিলেন নিকুঞ্জ সেন। নিকুঞ্জবাবুর প্রেরণাতেই বাদল গুপ্ত বিপ্লবী দলে যোগ দেন। তার আসল নাম ছিল সুবীর গুপ্ত, কিন্তু সকলে ডাকনাম বাদল বলেই চিনত। ছোট থেকেই বাদল কম কথা বলতেন। সবসময় কি যেন চিন্তা করতেন। স্বভাবটা ছিল গম্ভীর ধরনের। উপযুক্ত কাজের জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করতেন। তাই বোধহয় রাইটার্স অভিযানের সুযোগটা পেয়েছিলেন। এই ধরনের একটি মারাত্মক অ্যাকশনে অংশ নেওয়াই ছিল তাঁর জীবনের স্বপ্ন। ছোট থেকেই দীনেশের মধ্যে অসাধারণ প্রতিভা নজরে পড়ে। সাহিত্যের প্রতি ছিল তার তীব্র অনুরাগ। দর্শনশাস্ত্র তার ভালো লাগতো। মাঝে মধ্যেই বিভিন্ন কবিতা আবৃত্তি করতেন। বিশেষ করে দেশাত্মবোধক কবিতা তাকে অনুপ্রাণিত করত। নিজে থেকেই বিপ্লবী দলে নাম লিখিয়েছিলেন।
বিপ্লবের কাজকর্মে সবসময় যুক্ত থাকতে ভালোবাসতেন। বেশি দিন বাড়িতে বসে থাকার মতো যুবক তিনি ছিলেন না। মাঝে মধ্যেই নেতাদের কাছে গিয়ে বলতেন, হয় কাজের মতো কাজ দিন, নয়তো বলুন ঘরের ছেলে ঘরে ফিরে গিয়ে বসে থাকি। বেঙ্গল ভলেন্টিয়ার্সের অ্যাকশন স্কোয়াডের কাছে একটা গোপন খবর পৌঁছে গেল। জানা গেল কার্যরত গভর্নর স্যার হক স্টিভেনসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে। ঠিক করা হলো এই সুযোগ গ্রহণ করতে হবে। এই ভদ্রলোক উদ্ধত এবং অত্যাচারী, নির্বিচারে বিপ্লবীদের উপর আঘাত এনেছেন। একে পৃথিবী থেকে সরাতে হবে। কার উপর এই দায়িত্ব দেওয়া যায়? সঙ্গে সঙ্গে বিনয় বসুর নাম মনে পড়ল। কলকাতায় তার সঙ্গে যোগাযোগ করা হলো। নির্দেশ পেয়ে বিনয় তৈরি হলেন। বিনয় ঢাকা স্টেশনে পৌঁছলেন। বেঙ্গল ভলেন্টিয়ার্সের অন্যতম সদস্য সুপতি রায় এসে তাঁর সঙ্গে দেখা করলেন। সুপতি রায়ের কাছ থেকে সব কিছু জানতে পারলেন বিনয়। জানতে পারলেন যে স্টিভেনসনকে হত্যা করার জন্যই তাকে ঢাকা থেকে ডেকে আনা হয়েছে, কিন্তু এখানে নিরাপত্তার কঠোর ব্যবস্থা আছে। হক স্টিভেনসন যেখানে বসতেন তার চারপাশে অনেক পুলিশি প্রহরার ব্যবস্থা থাকবে। অনেক দূর পর্যন্ত নিরাপত্তা বলয় তৈরি হয়েছে, অর্থাৎ শুটিং রেঞ্জের বাইরে থাকবেন হক স্টিভেনসন। তার মানে গুলি করে তাকে মারা যাবে না। তাহলে উপায়? এই পরিকল্পনা ত্যাগ করতে হলো। ঠিক করা হলো হক স্টিভেনসনের জায়গায় ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার লোম্যানকে হত্যা করা হবে। এই খবরটি ঠিক সময়ে জানানো হলো বিনয় বসুকে। বিনয় বসু তৈরি হলেন। তিনি মেডিকেল কলেজের ছাত্র ছিলেন, তাই অনায়াসে ঢাকা মেডিকেল কলেজে ঢুকতে পারতেন। 1930 সালের 29শে অগাস্ট বিনয় বসু সকাল 7টায় ঢাকা মেডিকেল কলেজে ঢুকে পড়লেন। এত তাড়াতাড়ি যাবার একটি কারণ আছে, কারণ তিনি জানতেন যে সকাল 9টার সময় মেডিকেল কলেজে পুলিশেরা আসবে, কারণ ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার লোম্যান এখানে আসছেন। তাই তিনি আগে থেকেই এই কলেজে চলে গেলেন। তার সঙ্গে ছিল 320 বোরের রিভলভার। ঢাকার আর্মি ট্রলার অনিমেষ রায় তার হাতেই অস্ত্রটি তুলে দিয়েছিলেন। পাড়াতে বিনয় খুব পরিচিত যুবক, ভালো টেনিস খেলতে পারতেন, স্বাস্থ্যটিও ছিল খুব ভালো। দূর থেকে দেখলেই তাকে চেনা যেত, তাই তার উপর কারো সন্দেহ হয়নি। তিনি পড়াশোনাতে অত্যন্ত ভালো, পরবর্তীকালে ডাক্তার হবেন এমন কথাই সকলে ভাবতেন। তাই তারা ভাবতেই পারেননি যে তার মতো একজন মেধাবী ছেলে বিপ্লবী দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন। অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্তটি। নৌবিভাগের পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার বার্ড খুবই অসুস্থ। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তার বেডের চারপাশে সশস্ত্র পুলিশি প্রহরা। সেদিন আরও অনেক বেশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে, কারণ স্বয়ং পুলিশ সুপার তাকে দেখতে আসছেন। সকাল থেকেই লাল সতর্কতা জারি করা হয়েছে। মিস্টার লোম্যানের সঙ্গে মিস্টার হাডসনও ছিলেন। তারা নির্দিষ্ট সময়ে বার্ডের ঘরে পৌঁছে গেলেন। অসুস্থ বার্ডকে দেখলেন। এবার তারা হাসপাতালের নির্দিষ্ট ঘরটি থেকে বেরিয়ে এলেন। সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবেন, হঠাৎ গুলির আওয়াজ শোনা গেল। সবাই অবাক হয়ে গেছেন। হাসপাতালের মধ্যে গুলির শব্দ। গুলি এসে লাগলো মিস্টার লোম্যান এবং মিস্টার হাডসনের শরীরে। বোঝা গেল দুই সাহেবই ছিলেন আসল লক্ষ্য, অব্যর্থ নিশানা। এই ব্যাপারে বিনয় খুবই দক্ষ ছিলেন। প্রবাদ আছে তিনি নাকি চোখ বন্ধ করে শব্দ শুনে গুলি চালাতে পারতেন। এই দুই শ্বেতাঙ্গ অফিসার গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। বিনয়কে কেউ দেখতে পেলেন না, কিন্তু সরকারি কন্ট্রাক্টর সত্যেন সেন রিভলভার হাতে বিনয়কে পালাতে দেখলেন। সত্যেন সেন বিনয়কে আগে থেকেই চিনতেন। তিনি ছুটে গেলেন, বিনয়কে ধরার চেষ্টা করলেন। সত্যেনকে ধাক্কা দিয়ে বিনয় হাসপাতালের দেওয়াল টপকে পালিয়ে গেলেন। এই অবস্থায় তিনি যা সাহস আর ধৈর্যের পরিচয় দেখিয়েছিলেন তা ভাবলে আমাদের অবাক হতে হয়। রিভলভারের গুলিতে লোম্যান এবং হাডসন সাংঘাতিক আহত হলেন। তাদের হাসপাতালে ভর্তি করা হলো। কলকাতা থেকে বড় সার্জেনেরা এলেন তাদের বাঁচিয়ে তোলার জন্য, কিন্তু
লোম্যানকে বাঁচানো সম্ভব হলো না। সেদিন রাতেই এই অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের মৃত্যুর খবর পৌঁছালো বিপ্লবীদের গোপন ঘাঁটিতে। শুরু হয়ে গেল উৎসব। সত্যেন সেন পুলিশের কাছে বিনয়ের নাম বলে দিয়েছেন। পুলিশ মহল অবাক হয়ে গেলেন। তারা ভাবতেই পারেনি যে বিনয় বসুর মতো এক বিনয়ী মেধাবী ছাত্র এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন। শত চেষ্টা করেও পুলিশ বিনয়কে খুঁজে পেলেন না। তার মাথার জন্য পুরস্কার ঘোষণা করা হলো, তবুও তাকে ধরা সম্ভব হলো না। হাসপাতালের পাঁচির টপকে রাস্তায় নেমে পড়েছিলেন বিনয়। তখনও ঠিক করতে পারছিলেন না এবার কোথায় যাবেন। এবারেই মনে পড়ল বিপ্লবী বন্ধু মণি সেনের কথা। তিনি থাকতেন ঢাকার বকশীবাজারে। বিনয় সেখানে গিয়ে হাজির হলেন। মণি সেন বুঝতে পারলেন কি নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। লোম্যান হত্যা রহস্য তখন ঢাকার সর্বত্র ছড়িয়ে পড়েছে। বোঝা গেল এই জন্যই বিনয় তাঁর বাড়িতে এসেছে। রাতের অন্ধকারেই মণি সেন বিনয়কে নিয়ে এলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের অ্যাকশন স্কোয়াডের অন্যতম নেতা সুপতি রায়ের মেশে। সুপতি রায়ের পরামর্শে তাঁকে ঢাকার শঙ্কর দত্তের বাড়িতে নিয়ে আসা হলো। রাত বিনয় দু চোখের পাতা এক করতে পারেনি। পথ দিয়ে পুলিশের গাড়ি এগিয়ে চলছে। হল্ট শব্দ শোনা যাচ্ছে। যে কোনো সময় যে কোনো বাড়িতে পুলিশ ঢুকে পড়তে পারে। সমস্ত শহরে তখন নৈরাজ্যের ঘন অন্ধকার। পরের দিন সকালে খবর পাওয়া গেল ঢাকার একাধিক বিপ্লবীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধরা পড়েছিলেন মণি সেন, তেজময় ঘোষ, গোপাল সেন, প্রভাত নাগ, জীবন দত্ত এবং জ্যোতিষ জোয়াদ্দার। ইংরেজ পুলিশ ক্ষেপে উঠেছে। যে করেই হোক বিনয় বসুকে গ্রেপ্তার করতেই হবে। বিনয় বসুকে 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে পুলিশের ইজ্জত মাটিতে লুটিয়ে যাবে। বোঝা গেল বিনয়কে আর এই অবস্থায় ঢাকায় লুকিয়ে রাখা সম্ভব নয়। তাকে কলকাতায় পৌঁছে দিতে হবে। কিন্তু এ কাজ কে করবে? প্রতিপদে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা। ছদ্মবেশ ধারণ করলেও খুব একটা সুবিধা হবে না, কারণ বিনয় স্বাস্থ্যবান, দীর্ঘদেহী, দূর থেকে তাকে চিনতে পারা। ঢাকা রেল স্টেশন থেকে নারায়ণগঞ্জের ট্রেন ধরা সম্ভব নয় দুই বিনয়ের কাছেই, কারণ ঢাকা রেল স্টেশনে সর্বত্র পুলিশ গিজগিজ করছে। তাদের দৃষ্টি এড়ানো কী করে সম্ভব? তাই ঠিক করা হলো দোলাইগঞ্জ রেল স্টেশন থেকে ট্রেন ধরে নারায়ণগঞ্জ পৌঁছতে হবে। দুই বিনয় চাষির ছদ্মবেশ ধারণ করলেন। পুলিশের চোখে ধুলো দিয়ে চলে গেলেন দোলাইগঞ্জ রেল স্টেশনে। চাষি বলে তাদের কেউ সন্দেহ করতে পারেনি। এমনকি তারা গ্রাম্য ভাষায় কথা বলছিলেন। ছদ্মবেশ ধারণের ব্যাপারে বিনয় ছিলেন অত্যন্ত কৃতী। তার পরনে ছেঁড়া লুঙ্গি আর গায়ে ময়লা গেঞ্জি, পায়ে তালিতোপ্পা জুতা। বেশ বোঝা যাচ্ছে গায়ের কোনো গরিব মুসলমান বোধহয় মামলা করতে শহরে এসেছিল। তখনই হঠাৎ বৃষ্টি নামল। জল থই থই করছে চারিদিকে। কোনো কোনো জায়গায় ইতিমধ্যে হাঁটু সমান জল জমে গেছে। খবর পাওয়া গেল নারায়ণগঞ্জ রেল স্টেশনে পুলিশের ভিড়। নারায়ণগঞ্জ গেলে ধরা পড়ার সম্ভাবনা। তাহলে কি হবে? ছদ্মবেশী বিনয় বসু চারিদিকে তাকালেন। দেওয়ালে তার ছবি টাঙানো আছে। মাথার দাম ধার্য হয়েছে 10,000 টাকা। হিংস্র হায়নার চোখ সর্বত্র। মশামাছি পর্যন্ত এদের চোখ এড়াতে পারবে না। বিনয় বসু ভাবলেন, আমি কি এই বেড়াজাল ডিঙিয়ে ওপারে যেতে পারবো? পরক্ষণেই আত্মবিশ্বাসী হয়ে উঠলেন তিনি। হ্যাঁ, এ কাজ আমাকে করতেই হবে। ইতিহাসের নায়ক হতে হবে আমাকে। সামনে দোলাইগঞ্জ স্টেশন। ঢাকা থেকে নারায়ণগঞ্জের পথে এটাই হলো ঢাকার পরবর্তী রেল স্টেশন। একবার দুই বিনয় বসু ভাবছিলেন এখানে নেমে যাবেন, কিন্তু এ কি? স্টেশনের সর্বত্র পুলিশ। সাদা পোশাকের টিকটিকির দলও কিছু কমতি নেই। এখানেও বিনয় বসুর অসংখ্য ছবি টাঙানো আছে। সিগন্যাল ডাউন হয়ে গেছে। ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী গাড়ি আসার সময় হয়েছে। যাত্রীদের প্ল্যাটফর্মে যাওয়ার হুকুম নেই। আগে প্রত্যেকটা কামরা তন্ন তন্ন করে সার্চ করা হবে, তারপর তারা যেতে পারবেন। প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করা হলো। এমনকি টয়লেট পর্যন্ত দেখা হচ্ছে।
খোলা মালগাড়িগুলো বাদ গেল না। বিনয় বসু কোথায়? না, পুলিশ কর্তৃপক্ষ হতাশ হয়েছে, এই গাড়িতেও তিনি নেই। এবার এবার যাত্রীরা গাড়িতে উঠতে পারে। ওয়েটিং রুমের এক কোণে ছদ্মবেশী বিনয় বসেছিলেন। এবার তারা পরম নিশ্চিন্তে গাড়িতে উঠে বসলেন। সঙ্গে উঠলেন আরও দুজন, বালেশ্বর রায় আর গোকুল দাশগুপ্ত। গাড়ি ছুটে চলেছে ফতুল্লার দিকে। কামরার এক কোণে জড়সড় হয়ে বসে আছে ওই দুইজন, মুখে নির্বিকার উদাসীনতা, চোখে অস্থির শূন্য দৃষ্টি। কখন বাড়ি গিয়ে বিবির মুখ দেখতে পাবেন, এই কথাই ভাবছিলেন তারা। কামরার অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছেলে হৈ হৈ করছে। বেশ বুঝতে পারছে ছুটির পর মনের আনন্দে ওরা ঘরে চলেছে। ওরাই এখন দুই বিনয়ের সব থেকে বড় বন্ধু, কারণ পার্টির নির্দেশেই এই ছেলেরা আজ গাড়িতে উঠেছে। এভাবেই প্রতিটি পরিকল্পনা আগে থেকে ঠিক করা হয়েছে, কোথাও কোনো খুঁত রাখা হয়নি। আর একটা কথা ভাবলে আমাদের অবাক হতে হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু জানতেন না কেন তাদের এই গাড়িতে উঠতে বলা হয়েছে। যদি মুখ ফসকে কথাটা বেরিয়ে যায়, পার্টির নির্দেশ দিয়েছে আর মুখ বন্ধ করে সেই নির্দেশ পালন করতে হবে, এমনই কঠিন কঠোর কর্তব্যবোধ ছিল সকলের মধ্যে। চাষারা স্টেশনে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, দুহাত দূরের জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে না। থেকে থেকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের আলোয় চারপাশ খানিকের জন্য উদ্ভাস হয়ে উঠছে, তারপর আবার ঘন অমানিসার অন্ধকার। 1 মিনিটের বিরতি। গাড়ি আবার আস্তে আস্তে চলতে শুরু করেছে। এর পরে স্টেশন নারায়ণগঞ্জ। বাইরে তীব্র শীষ দেওয়ার শব্দ শোনা গেল। ডেঞ্জারাস সিগন্যাল, গেট আপ। নিমেষেই গোটা কামরা ফাঁকা হয়ে গেল। তার মানে ঢাকা থেকে খবর এসেছে এই গাড়িটা আবার সার্চ করা হবে। শুধু এই গাড়িটাই নয়, প্রত্যেকটা স্টিমার, লঞ্চ, বজরা তন্ন তন্ন করে তল্লাশি করা হবে। বিনয় বসুকে কিছুতেই বাইরে যেতে দেওয়া হবে না। গাড়ির পালা এইখানেই ইতি। এবারে হাঁটা পথে চলতে হবে। সামনেই দাঁড়িয়েছিলেন সুপতি রায়। তিনি সবার জন্য এইখানেই অপেক্ষা করছিলেন। তাঁর কাছে খবর পৌঁছে গিয়েছিল যে নারায়ণগঞ্জে বিনয় ট্রেন থেকে নামলে বিপদ হতে পারে। চশরা থেকে পায়ে হেঁটে বিনয়কে নিয়ে আসা হলো নারায়ণগঞ্জে। সঙ্গে ছিলেন বলেশ্বর রায়, গোকুল দাশগুপ্ত আর দ্বিতীয় বিনয় বসু। সুপতি রায় বিনয়ের সঙ্গে থাকলেন আর বাকিরা ফিরে গেলেন ঢাকায়। পরের দিন মুসলমান চাষির ছদ্মবেশে বিনয় আর সুপতি রায় ডিঙি নৌকা করে বন্দরঘাটে এলেন। এবার গন্তব্য বৈদ্যের বাজার। হাঁটা পথে বৈদ্যের বাজারে পৌঁছতে হবে, তারপর আবার নৌকোতে উঠতে হবে। বৈদ্যর বাজারে এসে বিনয় আর সুপতি চাষির বেশ পাল্টে নিয়েছেন। যে কোনো সময় ধরা পড়ার সম্ভাবনা, তাই এক বেশে বেশিক্ষণ থাকা উচিত নয়। একজন হলেন জমিদার বাবু, অন্যজন হলেন তার পেয়ারের খাস বেয়ারা। যেতে হবে মেঘনার ওপারে। বিপদের ওপর বিপদ বুঝি এগিয়েই আসছে। আকাশে কালো ঘন মেঘ জমেছে, কিন্তু জমিদারকে তো যেতেই হবে। ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। মাঝির মুখ শুকনো হয়ে উঠেছে। গতিক সুবিধের নয়। মেঘনা আজ সারাদিন ধরেই অশান্ত। বাতাস কেঁপে কেঁপে উঠছে, মনে হয় বড় রকমের ঝড় উঠবে। মেঘের কালো কুণ্ডলিতে বুঝি তারই আভাস পাওয়া যাচ্ছে। অনুমান মিথ্যে হলো না। হঠাৎ কোথা থেকে বাতাস ছুটে এলো। এলোমেলো বাতাস কেমন যেন হয়ে গেল। উদ্দাম উচ্ছ্বাস মেঘনা, সে কি ভয়ঙ্কর রূপ! উৎক্ষিপ্ত দুই বাহু আকাশে তুলে দুরন্ত আক্রোশে মেঘনা আঘাত করছে নৌকাটিকে। মনে হচ্ছে এই তুচ্ছ বস্তুটিকে সে বুঝি অতল সমাধিতে পাঠাবে। শেষ অবধি মাঝি বলেছিল, বাবু আর যাওয়া যাবে নি, এবার তো ঘাটের দিকে নাও ফিরাতে হইব। জমিদার বাবুর সমস্ত মুখ কালো চিন্তার রেখা। সে কি সর্বনাশ! যে করেই হোক আমাকে পার করে দাও, তুমি বরং বেশি পয়সা নিও। পয়সা? পয়সার জন্য জীবনটা চলে গেলে কি হবে? ঝড় তুফানে মেঘনা পাড়ি দিতে পারবো না। তাহলে উপায়? চিন্তিত হয়ে পড়লেন জমিদার বাবু। তাহলে এখন উপায় কি? মাঝি বলেছিল, অত জরুরি কাজ যখন জাহাজে চলে যান না, সামনেই এর জাহাজ স্টেশন।
জাহাজ স্টেশন পর্যন্ত নৌকা চাইব, একটু বাদে জাহাজ ছাড়বে। শেষ পর্যন্ত রাজি হলেন জমিদার বাবু। উপায় কি? অনেক টাকা খাজনা বাকি পড়ে রয়েছে, মহলে গিয়ে তদারকি করতে হবে। এটা কোনো স্থায়ী স্টেশন নয়, অস্থায়ী সাবস্টেশন মাত্র। এখানে পুলিশের কোনো সমারোহ নেই। বিনয় বসুর মতো একজন সশস্ত্র বিপ্লবী এখানে আসবেন তা পুলিশ ভাবতে পারে। পুলিশের বেড়াজাল ডিঙিয়ে তিনি আসবেন কি করে? তাই এখানে পুলিশের বন্দোবস্ত করা হয়নি। স্টিমার ছুটে চলেছে মেঘনার ঢেউ ভেঙে, লক্ষ্য তার ভৈরবের দিকে। জমিদার বাবুকে আর দেখা যাচ্ছে না। পরিবর্তে এসেছেন আমাদের আগেকার চেনা সেই দুই গ্রাম্য মুসলমান। স্টিমারে বিভিন্ন শ্রেণীর যাত্রীর ভিড়। এই ভিড়ের মধ্যে জমিদার সেজে সকলের দৃষ্টি আকর্ষণ করার কোনো মানে হয় না। তার থেকে আগেকার ছদ্মবেশটাই ভালো। সকলের মধ্যে হারিয়ে যাওয়ার কোনো অসুবিধা হবে না। যথাসময়ে ভৈরব পৌঁছল। এবার ট্রেন ধরতে হবে। স্টেশনে পুলিশ আছে। এই পুলিশেরা নিশ্চয়ই ছদ্মবেশী বিনয়কে চিনতে পারবেন না। তাছাড়া রয়েছেন সদা সতর্ক ওই সঙ্গীটি। প্রয়োজন হলে চোখের নিমেষে গুলি চালাবেন। মাথার উপর কর্তব্যের গুরুভার। যে করেই হোক পুলিশের বেড়াজাল ডিঙিয়ে বিনয় বসুকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে আসতে হবে। পিছিয়ে গেলে চলবে না। দরকার হলে যুদ্ধ করতে হবে, সামনে সামনে লড়াই করতে হবে। আত্মসমর্পণ করা চলবে না। উঁচু মহলে নির্দেশ আছে। চমক ভাঙল কিশোরগঞ্জ গিয়ে। প্ল্যাটফর্ম জুড়ে লাল পাগড়ির বেষ্টনী। গাড়ি নাকি সার্চ হচ্ছে। এখন উপায় কি হবে? ক্ষণকালের জন্য বিনয় বসু চিন্তিত হয়ে পড়েছিলেন। জানালার কাছেই দাঁড়িয়ে আছেন একজন রেলওয়ে টিটি। চারপাশে কি যেন দেখছেন। দুই মিয়া সাহেব গাড়ি থেকে নেমে গিয়ে এক্কেবারে লুটিয়ে পড়লেন তার পায়ের কাছে। আমরা একটা ভুল করেছি। টিটি জানতে চাইলেন, কি হয়েছে? তাড়াতাড়ি গাড়ি উঠতে গিয়ে টিকিট কাটতে পারিনি। আপনি দুটো টিকিটের ব্যবস্থা করে দিন, নইলে পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। টিটি বলেছিলেন, এসব তোমরা চিন্তা করো না, পুলিশ তোমাদের ধরতে আসেনি। তাহলেও দুখানা টিকিট কেটে দিন, আমরা টাকা দিতে রাজি আছি। কোথাকার টিকিট চাই? টিটি জানতে চাইলেন। জায়গার নাম তো মনে নেই। কলকাতা। ওখানে গিয়ে আমরা কাপড়ের কলে কাজ করব। আর দেরি করবেন না, আমাদের টিকিট ঘরে নিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে সঙ্গে যাব। এইভাবে টিটিকে অনুসরণ করে তারা টিকিট ঘরের দিকে চলে গেলেন। ব্রিটিশ পুলিশকে ভাওতা দেওয়া সম্ভব হলো। পুলিশ দেখেও দেখল না। টিটির হাতে রোজই বিনে পয়সার কত যাত্রী ধরা পড়ে। এবারও হয়তো তেমন কোনো ঘটনা ঘটেছে। কিছুক্ষণ বাদে আবার দুজনে ফিরে এলেন, মুখে একগাল হাসি। তল্লাশি শেষ হয়ে গেছে। গাড়িতে উঠতে আর কোনো অসুবিধা নেই। এইভাবে উপস্থিত বুদ্ধির জোরে তারা সেই সমস্যার সমাধান করেছিলেন। ঘন্টা পড়েছে, এবার গাড়ি ছাড়বে। কামরা অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। আয়েশ করে একটু বসা যেতে পারে। কিন্তু এ কি? বিনা মেঘে বজ্রপাত। সহসা কামরায় ঢুকলেন একজন দারোগা সাহেব, সঙ্গে জনা কয়েক পুলিশ কনস্টেবল। অভ্যেস মতো বিনয়ের হাতটা চলে গেল আগ্নেয়াস্ত্রের দিকে। আমাকে এবার তৈরি হতে হবে, ঈশ্বরকে স্মরণ করলেন বিনয়। কিন্তু এ কি? ওরা তো গাড়ি সার্চ করছেন না। কোথায় কি উপলক্ষে চলেছেন? দৈবক্রমে এই কামরায় উঠে পড়েছেন মাত্র। সঙ্গে সঙ্গে দুজনের চেহারাও পাল্টে গেল। একজন ছেঁড়া কাঁথায় নিজেকে ঢেকে কামরার মেঝেতে শুয়ে পড়লেন। অন্যজন দুহাত জোড় করে অনুগত ভৃত্যের মতো দাঁড়িয়ে থাকলেন। দারোগা সাহেব জমিয়ে বসেছিলেন দলবল নিয়ে। কথাবার্তা শুনে বোঝা গেল তিনি জগন্নাথ ঘাটে চলেছেন একটা দায়িত্বপূর্ণ কাজ নিয়ে। তখনকার দিনে দারোগাদের দাপট ছিল সাংঘাতিক। কথায় কথায় বিনয় বসুর নাম করছিলেন। বলছিলেন বিনয় বসুকে তিনি কিছুতেই ছাড়বেন না, দেখলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করবেন। হঠাৎ নজরে পড়ল দাঁড়িয়ে থাকা ওই চাকরটির দিকে। তাকে বসতে বললেন।
কিন্তু চাকরের কাচুমাচু অবস্থা। হাত জোড় করে তিনি বললেন, হুজুর, আপনার সামনে বসবো কি করে? দারোগা সাহেব বুঝতেই পারলেন না এইভাবে ছদ্মবেশে বিনয় বসু তার চোখকে ফাঁকি দিয়ে এগিয়ে চলেছেন। খুশি হলেন তিনি। আহা, এমনটি চাই। বিনয় বসু যদি এমন হতেন তাহলে তাকে দৌড়ঝাঁপ করতে হতো না। নিমেষে সহৃদয় হয়ে উঠেছিলেন তিনি। আমি তো তোমাকে বসতে হুকুম দিলুম। হ্যাঁ হ্যাঁ রে, কাঁথা চাপা দিয়ে কে শুয়ে আছে? ছদ্মবেশী বিনয় কেঁদে ফেলেছিলেন। হুজুর, আমার চাচাতো ভাই নূর মিয়া জ্বরে একেবারে বেহুশ। আল্লাহর মনে কি আছে কে জানে। চমকে উঠেছিলেন দারোগা সাহেব। এ কোন বিপদে পড়া গেল? শরীরটা তার এমনিই বেশ ভালো নেই, তার উপরে কামড়ার উপরেই উৎপাত। এসব রোগ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। জগন্নাথ ঘাট, এই লাইনে এটাই সেই স্টেশন। দলবল নিয়ে সবার আগে নেমে গেলেন দারোগা সাহেব। তারপর দুই বিপ্লবী চলে গেলেন। স্টিমার সাঁতার কেটে এগিয়ে চলেছে জলের উপর দিয়ে। লক্ষ্য সিরাজগঞ্জ ঘাট। দূরত্ব সামান্যই। প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ 3 দিন ধরে পেটে বিশেষ কিছু পড়েনি। আজও যে কিছু পাওয়া যাবে তার নিশ্চয়তা নেই, কিন্তু তারা কোনো কষ্টকেই কষ্ট বলে স্বীকার করেননি। কিন্তু বিনয়ের কথা ভেবে তার সঙ্গীর মন কেমন করে উঠল। অদ্ভুত বিনয়ের সাহস, অসাধারণ দক্ষতা আর নির্ভুল নিশানা। তাকে এইভাবে অনাহারের মধ্যে রেখে কী লাভ? ভবিষ্যতে বড় কাজে তার ডাক পড়বে। দুরন্ত সংগ্রামে এই বিনয় বোস সিংহর মতো ঝাঁপিয়ে পড়বে। তাই তার জন্য কিছু খাবার ব্যবস্থা করতেই হবে। কোথায় খাবার পাওয়া যায়? বাটলারের সঙ্গে দেখা করলে কি হয়? শেষ পর্যন্ত বাটলারের কেবিনের কাছে উনি পৌঁছে গিয়েছিলেন। কিছু খাবার চেয়েছিলেন। এইভাবে শরীর বেঁচেছিল। জগন্নাথ ঘাট থেকে স্টিমারে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে রেলে সোজা শিয়ালদহ স্টেশন। কিন্তু শিয়ালদহ নয়, ইতিমধ্যে খবর এসেছে শিয়ালদহতে পুলিশ থাকবে। তাহলে এখন কোথায় যাওয়া যায়? শিয়ালদহ স্টেশনে নামা ঠিক হবে না। টেগার্ড সাহেবের পুলিশ ভীষণ তৎপর। প্রত্যেক যাত্রীর প্রতি পুলিশের নজর থাকবে। তাই ঠিক হলো দমদম স্টেশনে নেমে যেতে হবে। দমদম স্টেশনে গাড়ি থামল। 2 ছদ্মবেশী মুসলমান চাষা নেমে গেলেন। কলকাতার উদ্দেশ্যে হাঁটতে লাগলেন। এর পরবর্তী পর্যায়ে ঠিক করতে হবে তারা কোথায় যাবেন। আগে থেকেই তা ঠিক করা ছিল। তারা এসে পৌঁছলেন ওয়ালিউল্লাহ লেনে। সবাই তাদের জন্য প্রতীক্ষা করছিলেন। শহর কলকাতায় তখন আগুন জ্বলছে। কিছুদিন আগে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত যতীন দাস অনশনে মৃত্যুবরণ করেছেন। অনশনের 63 দিনের মাথায় মৃত্যু হয়েছিল তার। যতীন দাসের মৃত্যুতে বাংলার মানুষ ক্ষেপে উঠেছে। কলকাতার বিভিন্ন বিপ্লবী কেন্দ্রে গোপন শলা পরামর্শ শুরু হয়েছে। ওয়ালিউল্লাহ লেনেও তার ঢেউ আছড়ে পড়েছে। বিনয়কে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবার পর সুপতি রায় তার দায়িত্ব থেকে মুক্তি পেলেন। এবার তার ছুটি। ঠিক করা হলো এই আস্তানায় বেশি দিন বিনয় থাকবেন না। জায়গাটা শহরের কেন্দ্রস্থলে, অনেক লোকের আনাগোনা। এখন কোথায় যাওয়া যেতে পারে দায়িত্ব দেওয়া হলো রডা অস্ত্রের লুণ্ঠনের অন্যতম নায়ক হরিদাস দত্তকে। তিনি দলের একটি গাড়িতে করে বিনয় বোসকে নিয়ে গেলেন চুঁচুড়াতে। চুঁচুড়াতে তার ভগিনী থাকেন। ভগিনী জামাই সরোজ রায় হুগলি জেলা ম্যাজিস্ট্রেটের কনফিডেন্সিয়াল ক্লার্ক। ব্রিটিশদের বিশেষ আস্থাভাজন। ভদ্রলোকের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেদিন রাতের কথা। ব্যান্ডেল জাংশন। কলকাতা থেকে গাড়ি আসার সময় হয়েছে। পুলিশ বাহিনী প্রস্তুত। ওপরওয়ালার কঠিন নির্দেশ, কলকাতা থেকে বাইরে যাবার প্রতিটি গাড়ির উপর নজর রাখতে হবে। বিনয় বোস যেন কোনো রকমে বাইরে পালিয়ে যেতে না পারেন। হঠাৎ কি দেখে পুলিশ বাহিনী ততস্থ। ম্যাজিস্ট্রেট সাহেবের প্রাইভেট গাড়ি এখানে এসেছেন কেন? তবে কি উনি কোনো কাজে বাইরে যাচ্ছেন? না, উনি নন। তার কনফিডেন্সিয়াল ক্লার্ক সরোজবাবু।
সঙ্গে আরও দুজন আছেন, হয়তো কোনো আত্মীয়। পুলিশ সেলাম জানালেন। সরোজবাবু বললেন, ভালো করে ডিউটি দাও, আসামিকে ধরে দিতে পারলে 10,000 টাকার পুরস্কার। তা মনে আছে তো? অবাক কাণ্ড! যাকে ধরার জন্য এত আয়োজন, তিনি পুলিশের চোখের উপর দিয়ে চলে গেলেন। এবার কাপড়াশগড় কলিয়ারিতে আশ্রয় নিলেন দলীয় বন্ধু অনাথ বন্ধু দাসের কোয়ার্টারে। কিন্তু মন ভালো নেই বিনয় বসুর। এভাবে পলাতক জীবন ভালো লাগে না। তাই আবার কলকাতায় এলেন। সেই 7 নম্বর ওয়ালিউল্লাহ লেন। এখান থেকে বেলেঘাটা। জায়গাটা অনেকটা নিরাপদ, নিরিবিলিও বটে, মানুষজনের চলাচলও কম। এখানে কয়েকদিন বিনয় বসু একাই ছিলেন। মনের সঙ্গে লড়াই করছিলেন। পরবর্তী কোনো কাজের জন্য তাকে প্রস্তুত হতে হবে, তারই একটা হিসেব নিকেশ করছিলেন বোধহয়। ওদিকে ঢাকায় তখন পুলিশ তাণ্ডব চলছে। বিনয় বসুর গ্রেপ্তার চাই, নইলে ইজ্জত থাকবে না। লোকটা যেন হাওয়ায় মিশে গেছে। সর্বত্র তার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি সম্ভাব্য স্থানে প্রতিনিয়ত হানা দেওয়া হচ্ছে, ধরপাকড় করা হচ্ছে, সাধারণ লোকদের উপর অকথ্য অত্যাচার করা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। উনি কি ভেলকি জানেন নাকি? তা কি করে সম্ভব? পুলিশের বড় কর্তারা অবাক হয়ে গেলেন। বেলেঘাটাতে রাত নেমেছে, চারপাশ নিস্তব্ধ হয়ে উঠেছে। হঠাৎ এখানে এসে হাজির হলেন পার্টির একজন দায়িত্বশীল নেতা। গোপন সূত্রে খবর এসেছে পুলিশ এই জায়গাটা রেড করবে, এখনই এখান থেকে পালাতে হবে। সকলে অবাক হয়ে গিয়েছিলেন। এই জায়গাটা কোলাহল বর্জিত, পুলিশের আনাগোনা নেই। তাহলে এই সিদ্ধান্ত কেন? উনি বলেছিলেন, আমার মন বলছে আজই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে, সুতরাং আর দেরি নয়। নিঃশব্দে উঠে দাঁড়ালেন সকলে। বিনয় বসুর নিরাপত্তার দায়িত্বভার এই সঙ্গীদের ওপর দেয়া হয়েছে। প্রয়োজন হলে তারা জীবন দেবে, তবু বিনয় বসুকে পুলিশের হাতে দেবেন না। 10 মিনিটের মধ্যে সকলে বাড়ি ফাঁকা করে চলে গেলেন। আশঙ্কা মিথ্যা হলো না। আধ ঘন্টা বাদেই পুলিশের বিরাট বাহিনী এসে গোটা বাড়িটাকে ঘিরে ফেলল। কিন্তু কোথায় বিনয়? ঘর শূন্য, অর্থাৎ পাখি শিকল ছেড়ে উড়ে গেছে। সেই শূন্য ঘরে এসে প্রবেশ করলেন চার্লস টেগার্ট। শত্রু হলেও তার সাহস এবং বুদ্ধির প্রশংসা করতেই হবে। ব্রিটিশ ভারতের ইতিহাসে এমন ধূর্ত অফিসার আর দ্বিতীয়টি দেখতে পায়নি, দেখা যায়। এরকম ধূর্ত অফিসার আর দ্বিতীয়টি দেখা যায়নি। পুলিশ কমিশনার হিসেবে তিনি কলকাতাকে গুন্ডার হাত থেকে মুক্ত করেছিলেন। অনেকে এর জন্য তাকে প্রশংসাও করে থাকেন। বিনয় বসুকে পাওয়া গেল না। টেগার্টের মুখ লাল হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে তিনি শপথ নিলেন, যে করেই হোক 7 দিনের মধ্যে বিনয়কে গ্রেপ্তার করবেন। বেঙ্গল ভলেন্টিয়ার্সের অধিবেশন ডাকা হলো। বিনয় বসুর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে হবে। এ সভাতে এসেছিলেন হরিদাস দত্ত, বিচিত্র মানুষ, গেরুয়াধারী, গলায় পৈতে, কখনো হঠাৎ গোবিন্দ দাস বাবাজি হয়ে যান। শিষ্যরাও জুটে যায়। বাবাজির মুখে নামগান শোনার জন্য সকলে অস্থির। আসলে তিনি এক ভয়ঙ্কর বিপ্লবী। তার আসল পরিচয় পুলিশ অনেক দিন বাদে জানতে পেরেছিল। এহানো সত্য বক্সি, মেজর সত্য। একই প্রাণ জেগেছে মহাবিপ্লবী সুভাষচন্দ্রের মনে। তার কানে সব খবর পৌঁছে গেছে। তিনি ভাবছেন, এখন বিনয়কে নিয়ে কি করা যায়। স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে বিনয়ের মতো ইস্পাতের তৈরি ছেলে প্রয়োজন। যে করেই হোক হিংস্র বাঘের মুখ থেকে তাকে বাঁচাতেই হবে। অনেক ভেবেচিন্তে সুভাষচন্দ্র বলেছিলেন, বিনয়কে এক্ষুনি বিদেশে পাঠিয়ে দেওয়া হোক। চিরকাল সে পুলিশের দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকতে পারবে। তার চাইতে আপাতত সে বাইরে চলে যাক, বেশ কিছুদিন সেখানে থাকুক, তারপর আবার না হয় ভারতবর্ষে ফিরে আসবে। সত্যিই শরৎ বসু এ কথা বলেছিলেন, কিন্তু বিদেশে যেতে গেলে অনেক টাকার দরকার। তার জন্য ভাবতে হবে না। শরৎবাবু কথা দিয়েছিলেন, টাকা জোগাড় তিনিই করে দেবেন।
আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছেও এই খবর পৌঁছে গিয়েছিল। তিনিও টাকা দিতে রাজি হয়েছিলেন। লেডি অবলা বসু একই মন্তব্য পেশ করলেন, টাকার জন্যে ভাবতে হবে না, আমি এখনই 200 টাকা দিয়ে দিচ্ছি। যে করেই হোক বিনয়কে বাঁচাতেই হবে, ও আমাদের বড় গর্বের ধন। অসাধ্য সাধন করতে হরিদাস বাবুর জুড়ি ছিল না। শুধু রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠন নয়, পরবর্তীকালে তিনি আরও নানান আশ্চর্য ঘটনা ঘটিয়েছিলেন। ভাব জমালেন কিং জর্জ ড্রুকের এক পদস্থ কর্মচারী মিস্টার মিলের সঙ্গে। ঠিক হলো ভোর 5টার সময় বিনয়কে সমুদ্রগামী এক জাহাজে তুলে দেওয়া হবে। গন্তব্য ইটালি। তারপর আর কি? নিশ্চিদ্র নিরাপত্তা। যথাসময়ে খবর পৌঁছালো আত্মগোপনকারী বিনয়ের কাছে। অন্য কেউ হলে এই সুযোগ সদ্ব্যবহার করতেন, কিন্তু বিনয় ছিলেন অন্য ধাতুর লোক। তিনি বললেন, না, বেঙ্গল ভলেন্টিয়ার্সের পরবর্তী অভিযানে আমাকে অংশ নিতেই হবে। আপনারা এখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকবেন, যে কোনো মুহূর্তে ধরা পড়ার আশঙ্কায় চিন্তিত থাকবেন, আর আমি বিদেশে গিয়ে সুখে শান্তিতে জীবন কাটাবো? আপনারা আমাকে এত বড় স্বার্থপর ভাবলেন কি করে? প্রাণ থাকতে আমি কখনো তা করব না। যদি মৃত্যুই লেখা থাকে, দেশের মাটিতেই আমার মরণ হবে, কেউ তা রুখতে পারবে না। পিছিয়ে এলেন দলের শ্রদ্ধেয় নেতারা। বিনয়ের মধ্যে জ্বলন্ত অগ্নিফুলিঙ্গ আছে, কিছুতেই এই ছেলেটিকে বাগে আনা সম্ভব নয়। সুতরাং যা হবার হোক, বিনয়কে এইখানেই থাকতে হবে। ঠিক করা হলো অচিরেই তার কাঁধে আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব চালিয়ে দেওয়া হবে। তাহলে হয়তো বিনয়কে ধরা পড়ার হাত থেকে রক্ষা করা যেতে পারে। কারণ অ্যাকশনের মধ্যে থাকলে তিনি একেবারে অন্যরকম হয়ে যাবেন। এক মুহূর্তের জন্য এমন আচরণ করবেন না যে তার ওপর সন্দেহ জাগতে পারে। একটা নিরাপদ আস্তানা বের করতে হবে, যেখানে কিছুদিন থাকতে পারবেন বিনয়। কোথায় থাকা যায়? শেষ পর্যন্ত ঠিক হলো কোনো গৃহস্থ বাড়িতে থাকতে হবে, তাহলে পুলিশ অকারণে সন্দেহ করবে না। বেলেঘাটার ঘটনার পর ঠিক হলো আর কোনো আস্তানাতে নয়, এবার অন্দরমহলে ঢুকতে হবে। প্রস্তাব পাঠানো হলো রাজেনবাবুর কাছে। তিনি বিনয়কে আশ্রয় দিলেন। বিনয় খুশি হলেন। অনেক দিন বাদে আবার পারিবারিক বাতাবরণের মধ্যে ফিরে আসতে পেরেছেন। আর আছেন বৌদি। বৌদি তো নয়, ঠিক যেন মা। সংসারের একমাত্র মা ছাড়া আর কারো কাছ থেকে বুঝি এমন নিঃস্বার্থ অনাবিল স্নেহ পাওয়া যায় না। বৌদিকে দেখতে নিজের মায়ের কথায় মনে পড়ে গিয়েছিল বিনয় বসে। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তের খবর পৌঁছলো তাঁর কানে। চিৎকার করে উঠলেন তিনি। বৌদিকে বললেন, বৌদি, মুক্তির ডাক এসেছে। কি হয়েছে ঠাকুরপো? ঘরে ঢুকলেন বৌদি। আজ সকাল থেকেই অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। মনে হচ্ছে আর বেশি দিন তিনি এই ঠাকুরপোকে আটকে রাখতে পারবেন না। দারুণ খুশির খবর বৌদি, এই খবর শুনে তোমার ভালো লাগবে। তাই নাকি? বলো না, কি হয়েছে? আমার উপর একটা কঠিন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, আর বেশি দিন আমি এখানে থাকবো না। বৌদি চুপ করে গেলেন। বিনয় বোসের কথায় অন্তর্নিহিত অর্থটি তিনি বুঝতে পেরেছেন। বৌদি বলেছিলেন, তুমি একাই যাবে? কেমন অদ্ভুত নিষ্প্রাণ তার কণ্ঠস্বর। না বৌদি, আমি একা এই কাজটা করতে পারবো না, আরও দুজন থাকবেন আমার সঙ্গে। বৌদি ঘর থেকে বেরিয়ে গেলেন। কি লাভ নিজেকে প্রকাশ করে? একটা অব্যক্ত কান্না তখন তার হৃদয়ে আছড়ে পড়েছে। একটু বাদেই কেঁদে ফেললেন তিনি। ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, হায় ভগবান, এই সরল শিশুর মতো মানুষটিকে তুমি বাঁচিয়ে রেখো। স্বাধীন ভারতের সূর্য যেন সে দেখতে পায়। রাইটার্স বিল্ডিং সাম্রাজ্যবাদী ব্রিটিশের অপকর্মের সব থেকে বড় ঘাঁটি।
সেই ঘাঁটির ওপর এবার আঘাত হানতে হবে। এ এক ভয়ঙ্কর পরিকল্পনা, কারণ শহর কলকাতার সবথেকে সুরক্ষিত অঞ্চলে এই রাইটার্স বিল্ডিংয়ে আঘাত হানা আর মৃত্যু নিয়ে খেলা করা একই ব্যাপার। কে বা কাদের উপর এই গুরুদায়িত্ব অর্পণ করা হবে? দীর্ঘদিন ধরে পরিকল্পনা তৈরি করা হলো। দলের অন্যতম নেতা প্রফুল্ল কুমার দত্ত প্রাণপাত পরিশ্রম করলেন। নানা ছদ্মবেশ ধারণ করে তিনি রাইটার্স বিল্ডিংয়ের আনাচে কানাচে ঘুরতে থাকলেন। কখনো ছেঁড়া জামা কাপড় পরা পথের ভিখারি, কখনো এক অজানা আগন্তুক গ্রাম থেকে শহর দেখতে এসেছেন। রাইটার্সের সীমাহীন আভিজাত্য দেখে হতবাক হয়ে গেলেন। এইভাবে তিল তিল পরিশ্রম করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করলেন। কোথায় কোন বিভাগ আছে তার খুঁটিনাটি বিবরণ তার হাতে পৌঁছে গেল। রাইটার্স বিল্ডিংয়ের উপর বেশ কয়েকটি ম্যাপ তৈরি করলেন। তারপর ঠিক হলো শুভ দিনটি। বিনয়, বাদল, দীনেশ, বাংলা মায়ের 3 দামালদস্যি ছেলের ওপর এই কাজের দায়িত্ব দেওয়া হলো। রাইটার্স বিল্ডিংকে আক্রমণ করলে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত টলে যাবে। বাকি সদস্যরা তা বুঝতে পেরেছিলেন। তাদের অনুমান অমূলক ছিল না, কারণ কোনোভাবে যদি ব্রিটিশ অপশাসনের প্রতীক এই লাল বাড়িটিকে ধ্বংস করা সম্ভব হয়, তাহলে বিপ্লব দীর্ঘজীবী হবে আর মানুষের অপূর্ণ আশা পূর্ণ হবে। তারপর ঠিক হলো শুভ দিনটি। বিনয়, বাদল, দীনেশ, বাংলা মায়ের 3 দামালদস্যি ছেলের ওপর এই কাজের দায়িত্ব দেওয়া হলো। রাইটার্স বিল্ডিংকে আক্রমণ করলে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত টলে যাবে। বাকি সদস্যরা তা বুঝতে পেরেছিলেন। এভাবে যদি ব্রিটিশ অপশাসনের প্রতীক এই লাল বাড়িটিকে ধ্বংস করা সম্ভব হয়, তাহলে বিপ্লব দীর্ঘজীবী হবে, মানুষের অপূর্ণ আশা পূর্ণ হবে। শুরু হলো শেষ মুহূর্তের হিসেব নিকেশ। কিভাবে আক্রমণ শানানো হবে তা নিয়ে নানান আলাপ আলোচনা হলো। চার্লস টেগাটকেও সম্মুখ সমরে আহ্বান জানানো হলো। চার্লস টেগাটের ওপর চরম আঘাত হানতে হবে। এবার আর দূর থেকে সংগ্রাম নয়, এবার সম্মুখ সংগ্রাম। বিনয়ের সঙ্গে থাকবেন বাদল আর দীনেশ। এই 2 জন ইতিমধ্যে নানান সাহসিকতার পরিচয় দিয়েছেন। একটির পর একটি অভিযানে অংশগ্রহণ করে নেতাদের নজরে এসেছেন। তাই সম্ভাব্য অনেকের মধ্যে থেকে বেছে বেছে এই 2 জনকে বিনয়ের হাতে তুলে দেওয়া হলো। বলা হলো তারা 3 জনে মিলে এমন একটা দল গঠন করবে যার মোকাবিলা করা ব্রিটিশদের পক্ষেও সহজ হবে না। অর্থাৎ তারা যে এই ভয়ঙ্কর কাজে সফল হবেন, এই বিশ্বাস এবং আস্থা দলের সকলেরই ছিল। সর্বাধিনায়ক থেকে শুরু করে দলের সাধারণ কর্মচারীরা পর্যন্ত বিশ্বাস করতেন যে একমাত্র বিনয়, বাদল আর দীনেশের পক্ষে এই অসম্ভবকে সম্ভব করা যেতে পারে। অন্য কেউ হলে রণে ভঙ্গ দেবে, তাহলে আরও বেশি সমস্যা দেখা দেবে। শেষ অবধি পরিকল্পনার চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হলো। ঠিক হলো তারা ব্রিটিশ সাম্রাজ্যের অহমিকার প্রতীক হয়ে রাইটার্স বিল্ডিংয়ে পৌঁছে যাবেন। সেখানে ইন্সপেক্টর জেনারেল কুখ্যাত লর্ড কর্নেল সিম্পসন হবেন প্রথম লক্ষ্য। সিম্পসনের স্পর্ধাও গগনস্পর্শী হয়ে উঠেছে। আলিপুর ছেলে মহান নেতা সুভাষচন্দ্রকে বন্দি করা হয়েছে, তাঁর উপর নানানভাবে নির্যাতন চালানো হচ্ছে। 3য় শ্রেণীর কয়েকজন পাঠান কয়েদি তাকে শারীরিকভাবে অপমান করেছে। এই ঘটনার প্রতিশোধ নিতে হবে। এর জন্যই সিম্পসনকেও শাস্তি পেতে হবে। হয়তো এই অলিন্দ যুদ্ধে বেশ কয়েকজন ইংরেজ পুলিশের মৃত্যু হবে। ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে বিপ্লবীদের কোনো শত্রুতার সম্পর্ক নেই, কিন্তু এক্ষেত্রে তারা নিরুপায়। হঠাৎ শহর কলকাতার মানুষ দেখল লাল অক্ষরের পোস্টার সমস্ত শহরের দেওয়াল ঢেকে ফেলেছে। এই পোস্টারে লেখা হয়েছে, রক্তে আমার লেগেছে আজ সর্বনাশের নেশা। সকলেই বুঝতে পারল সশস্ত্র বিপ্লবীরা আবার একটা চরম আঘাত হানতে উদ্যত, কিন্তু কোথায়, কিভাবে এই আঘাত হানা হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো ইঙ্গিত দেওয়া নেই। নির্দিষ্ট সময়ে খবর পৌঁছল চার্লস টেগাটের কানে। হতচকিত হয়ে উঠলেন তিনি। বারবার তাকে পরাজয়ের বোঝা বহন করতে হচ্ছে,
উচ্চতর কর্তৃপক্ষের কাছে খবর পৌঁছে গেল, কিন্তু তিনি এবার সহজে হার মানবেন না। জয় পরাজয়ের ব্যাপারটা এইবারেই নিষ্পত্তি করতে হবে। তিনি তৈরি হলেন। লালবাজারে তার বিরাট পুলিশ বাহিনী তৈরি হলো। এখন শুধু আদেশের অপেক্ষা। ইতিমধ্যে দীনেশ ও বাদলও পৌঁছে গেছেন। 7ই ডিসেম্বর। প্রস্তুতি পর্ব শেষ হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলো বারবার পরীক্ষা করে দেখা হয়েছে। সব কিছু ঠিকঠাক আছে তো? ইউরোপিয়ান পোশাক পরিচ্ছদগুলো এক্কেবারে তৈরি। এই পোশাক পরেই তারা ইউরোপিয়ান সাহেব সেজে রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়বেন। হাবে ভাবে এমন একটা আভিজাত্যর ভাব ফুটিয়ে তুলতে হবে, দ্বাররক্ষীরাও যেন সন্দেহ করতে না পারেন। মনে হবে 3 রাজপুত্র বোধ হয় কোনো কিছু পরামর্শ করার জন্য রাইটার্স বিল্ডিংয়ে ঢুকছেন। হঠাৎ কি একটা কথা মনে পড়ে গেল নিকুঞ্জবাবুর। নকশাতে ছবির মতো সব কিছু স্পষ্ট করে দেওয়া আছে, কিন্তু কাউকে একবার সেখানে নিয়ে যেতে হবে, না হলে প্রতি পদক্ষেপে হোঁচট খাওয়ার আশঙ্কা। বিশাল এই বাড়িটিতে কত অলিগলি, কত অলিন্দ বারান্দা, কত দপ্তর। একবার ঢুকে পড়লে বেরিয়ে আসা যায় না। মনে হয় এ বুঝি একটা আজব চক্রব্যূহ, এক ভুলাইয়া। কিন্তু কে যাবেন? দীনেশ পলাতক, তার ব্যাপারে কোনো প্রশ্নই ওঠে না। এখানে পুলিশ হন্যে হয়ে কুকুরের মতো তাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু দীনেশকে একবার নিয়ে গেলে কেমন হয়? শেষ পর্যন্ত দীনেশের কাছে প্রস্তাবটা উত্থাপন করা হলো। দীনেশ বললেন, না, আমি ঠান্ডা মাথায় সব কিছু দেখতে পারবো না, বরং আপনারা বাদলকে নিয়ে যান, ও সব কিছু দেখে আসুক। নিকুঞ্জবাবু বাদলকে নিয়ে বেরিয়ে গেলেন। কথাটা মিথ্যে নয়, দীনেশ রাগচটা, কখন যে কি করে বসেন তা কেউ জানেন না। বাদলকে সব কিছু দেখিয়ে দেওয়া হলো। সন্ধ্যা হওয়ার আগেই তারা যথাস্থানে ফিরে এলেন। রাইটার্স বিল্ডিংয়ে পরিচিত লোক ছিলেন, তাই কোথাও কোনো অসুবিধা হয়নি। দীনেশ হয়তো বুঝতে পেরেছিলেন বেঁচে থাকার দিন ক্রমশ সংক্ষিপ্ত হয়ে আসছে। বেশি দিন তিনি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন না। তাকে দেখে মনে হচ্ছে তিনি বুঝি অন্য এক দীনেশ, কোনো ভিন্ন সত্তা। তার এই শান্ত স্নিগ্ধ সমাহিত মূর্তিটি দেখে সহকর্মীরা অবাক হয়ে গিয়েছিলেন। নিকুঞ্জবাবু অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন তার প্রিয় শিষ্যর দিকে। একটিমাত্র রাত, কে জানে, হয়তো এটাই হবে ওদের জীবনের শেষ রাত। কাল কি হবে? ভাগ্যদেবতাই বলতে পারেন এদের অদৃষ্টে কি অপেক্ষা করে আছে, আশীর্বাদ না অভিশাপ, জীবনের আনন্দ নাকি মৃত্যুর উল্লাস। নিকুঞ্জবাবু জানতে চেয়েছিলেন, দীনেশ, আমি জানি তুমি খেতে ভালোবাসো, বলো তুমি এখন কি খাবে? তিনি বললেন, আজ মাংসই হোক, তবে মাঝপথে হাত গুটিয়ে নিলে চলবে না, আর না বলা যাবে না। আর দই মিষ্টি, সে তো আপনি না খাইয়ে ছাড়বেন না। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। অগ্নিযুগে রক্তরাঙা ইতিহাসের এমন একটি দিন যাকে আমরা কখনো ভুলতে পারবো না। সকাল থেকে নিউ পার্ক স্ট্রিটের সেই গুপ্ত কেন্দ্রে সাজো সাজো রব পড়ে গেছে। একটু একটু করে সময় এগিয়ে চলেছে। সকলের বুকের ভেতর কাঁপন জেগেছে। এতদিনের প্রস্তুতি, আজই তার চূড়ান্ত পরীক্ষা। প্রথমেই শুরু হলো দীনেশ এবং বাদলের সেই খাওয়া। দেখার মতো জিনিস, যেন কেউ এই খাওয়াতে হার মানতে রাজি নন। মনে হলো এরা দুজন বোধহয় দুঃসাহসিক খেলায় মেতে উঠেছে। মৃত্যু শিখরে দাঁড়িয়ে আছে, তবু তাকে দেখে এতটুকু ভয় পাচ্ছে না। এত সাহস এলো কোথা থেকে? বয়সে বিনয় সকলের বড়। 22 বসন্ত পার হয়েছে। দীনেশের 20 এবং বাদল সবেমাত্র 18তে পা দিয়েছে। এই বয়সে এত প্রজ্ঞা, এত কর্তব্যবোধ, এত আত্মবিশ্বাস, সব কিছু অবাক লাগে। বুঝতে পারা যায় ঈশ্বর বোধহয় ভিন্ন ধাতুতে এদের তৈরি করেছেন। তাই নইলে এরা এমন স্বভাবের হলো কি করে? এবার জামা কাপড় পরতে হবে।
কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। নিকুঞ্জবাবু দেখলেন, হ্যাঁ, ভারী ভালো লাগছে, একেবারে পাক্কা সাহেবের মতো, ছদ্মবেশ নিখুঁত হয়েছে। তিনি ট্যাক্সি ডেকে আনার জন্য বেরিয়ে গেলেন সোজা খিদিরপুরের পাইপ রোডের মোড়ে। বিনয়কে নিয়ে রসময়বাবু সেইখানেই অপেক্ষা করবেন। অ্যাকশন স্কোয়াডের অন্যতম সদস্য রসময় সুর ঠিক সময়ে এসে গেছেন। পাইপ রোডের মোড়ে দীনেশ এবং বাদলও পৌঁছে যাবেন। পাঞ্জাবি ড্রাইভার গাড়ি ছেড়ে দিয়েছেন। আর দেরি নয়। অপলক দৃষ্টিতে বৌদি অনেকক্ষণ তাকিয়েছিলেন। ধীরে ধীরে গাড়িটা দৃষ্টির সীমানার আড়ালে চলে গেল। আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিলেন তিনি। এই ঘরে কত চিহ্ন ছড়িয়ে আছে, এলোমেলো জামা কাপড়, বইপত্র, বিছানা, আরও কত কী। সকলেই খিদিরপুরের পাইপ রোডের মোড়ে এসে মিলিত হয়েছেন। নিউ পার্ক স্ট্রিট থেকে এলেন দীনেশ, বাদল আর নিকুঞ্জ। রাজেন গুহর বাড়ি থেকে রসময় সুর আর বিনয় বোস। দুটি ট্যাক্সি আগেই ছেড়ে দেওয়া হয়েছে। এবার নতুন একটা ট্যাক্সি নেওয়া হয়েছে। যাত্রা শুরু হলো। এক দুরন্ত অভিযান। ইঙ্গিত করতেই ট্যাক্সিটা ডালহৌসি স্কোয়ারের দিকে এগিয়ে চলল। রসময় সুর ও নিকুঞ্জ সেন তাকিয়ে থাকলেন অবাক দৃষ্টিতে। তারা জানেন বিপ্লবী জীবন অত্যন্ত কঠিন। তুচ্ছ ভাবাবেগে ভেঙে পড়লে চলবে না। তবুও তাকিয়ে থাকতে থাকতে তাদের চোখ ঝাপসা হয়ে এলো। ওরা চলে যাচ্ছে, আর কোনো দিন হয়তো ওরা ফিরে আসবে না। বিদায় বন্ধুরা, বিদায়। বিনয়, বাদল, দীনেশের, তোমাদের এই আত্মবিসর্জন ব্যর্থ যাবে না। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তোমাদের কথা আমরা সবাই মনে রাখব। মেজর বিনয় বোস, ক্যাপ্টেন দীনেশ গুপ্ত, লেফটেন্যান্ট বাদল। না, এ কোনো মন গড়া উপাধি নয়। 2 বছর আগে সামরিক কৌশল প্রদর্শন করেই এই উপাধি তারা অর্জন করেছেন। বিচারক ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের নেতারা। প্রথম টার্গেট কে? বাংলা কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট কর্নেল সিমসন। গাড়ি ছুটে চলেছে ডালহৌসি স্কোয়ারের দিকে। সকালে কলকাতা তখন আরও ফাঁকা ছিল। কর্মব্যস্ত জীবন খুব একটা শুরু হয়নি। 2-1 লোক ইতস্তত হাঁটতে হাঁটতে চলেছে। তারা যার যার গন্তব্য পথে। তারা ভাবতেও পারছে না অগ্নিফুলিঙ্গ বসে আছেন। চোখে যাদের দুর্জয় সাহস। কাঁটায় কাঁটায় 12টার শুভ লগ্ন সমাগত। সামনে রাইটার্স বিল্ডিং। লাল বাড়িটা তখন কি এক অজানা আকর্ষণে এই 3 বিপ্লবীকে ডাক দিয়েছে। গাড়ি থেকে নেমে মুক্তি সৈনিকের দল নির্ভয়ে সামনের দিকে এগিয়ে গেলেন। প্রহরীরা ততস্থ। বাধা দেবার প্রশ্নই ওঠে না। পোশাক দেখে মনে হচ্ছে কোনো জর্জ সাহেব, বড় সাহেবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। একতলা সিঁড়ি বেয়ে দোতলা। বারান্দায় পা দিয়ে বিনয় চাপা গলায় বলেছিল, দীনেশ, বাদল, তোমরা তৈরি তো? ইয়েস স্যার। দলের নেতার কথায় জবাব দিলেন দীনেশ আর বাদল। মনে রেখো, প্রত্যেকটা গুলির সদ্ব্যবহার করতে হবে। প্রত্যেকের কাছে পটাশিয়াম সায়ানাইড আছে তো? ইয়েস স্যার। চূড়ান্ত সংগ্রামের আগে অধিনায়ককে স্যালুট করা হলো। ঠিক আছে। বিনয়ের কণ্ঠস্বর গমগম করে উঠল, মনে রেখো, আমাদের প্রথম টার্গেট সিম্পসন। অ্যাটেনশন, ফরওয়ার্ড মার্চ। রাইট লেফট, লেফট রাইট। তালে তালে পা ফেলে সিম্পসনের ঘরের দিকে এগিয়ে চলল বাংলা মায়ের 3 দামাল সন্তান। আজ তারা বেপরোয়া। ঘড়িতে 12:05। প্রত্যেকটি দপ্তরের কাজ শুরু হয়েছে। ঘরে বসে আছেন কর্নেল সিম্পসন। ভবিষ্যৎ ষড়যন্ত্রের পরিকল্পনা করছেন। ঠোঁটে কুটিল হাসি। পাশেই দাঁড়িয়ে আছেন তার একান্ত সচিব জ্ঞান গুহ। দুরাগত শব্দ ভেসে আসছে কানে। মার্চ করতে করতে কারা যেন এগিয়ে আসছেন। মনে হচ্ছে মিলিটারি অফিসার। কিন্তু কেন? সিম্পসন বুঝতেই পারলেন না মৃত্যুদূত আরও এগিয়ে এসেছেন। মহান বিপ্লবী সুভাষচন্দ্রকে বঞ্চনা করা হয়েছে। এই অন্যায় অত্যাচারের জবাব আমরাই নেব। আগুন ঝলসে উঠল
তিনটে পিস্তল একসঙ্গে গর্জন করল। সিম্পসন এলিয়ে পড়লেন চেয়ারের গায়ে। ঘরের ভেতর যেন বজ্রপাত হয়ে গেল বুঝি। ভয়ে আতঙ্কে সকলে দিশেহারা। কী সর্বনাশ! এমনটি হবে ভাবাও যায়নি। রাইটার্স বিল্ডিংকে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক বলা হয়। তাকে সুরক্ষিত রাখার কী প্রাণান্তকর প্রয়াস! আরও আঘাত আনতে হবে। এবার পরবর্তী টার্গেট হোম সেক্রেটারি আলবিয়ান মার। চলো চলো, এগিয়ে চলো, গো ফরওয়ার্ড। প্রথম কাজ শেষ হয়েছে, এবার দ্বিতীয় শিকার ধরতে হবে। একজন ইংরেজ সেক্রেটারি বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। সঙ্গে সঙ্গে একটি গুলিতেই তিনি মারা গেলেন। রাইটার্স বিল্ডিংয়ের বুকে ঝড় উঠেছে, উথাল পাতাল হাওয়া। ভীত মানুষজন শতস্ত্র হয়ে ছোটাছুটি করছেন। পুলিশ ছুটে আসছে। যদি প্রাণ রাখতে চাও তাহলে এখনই পালাও। ওই হোম সেক্রেটারির অফিস, ঝনঝন শব্দে কাঁচ ভেঙে পড়ল। হোম ডিপার্টমেন্টের কাঁচের জানালাগুলো। আলবিয়ান মার কোথায়? শুট হিম। এবার তার পালা। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ মিস্টার গ্রেগ এগিয়ে এলেন, হাতে উদ্ধত পিস্তল। তাঁর পিস্তল গর্জন করে উঠল। দুই পক্ষের লড়াই শুরু হয়ে গেল। বিপ্লবীদের পিস্তল জবাব দিল। নিমেষে স্তব্ধ হয়ে গেল মিস্টার গ্রেগের পিস্তল। গ্রেগ থমকে দাঁড়ালেন। এবার মিস্টার ফোর্ট নামে আরেকজন এগিয়ে এলেন, কিন্তু ওদের সামনে আজ সব কিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এবার এলেন সহকারী ইন্সপেক্টর জেনারেল মিস্টার জোন্স। তিনিও কয়েক রাউন্ড গুলি চালালেন, তবে সফল হলেন না। ভাবতে পারা যাচ্ছে না, একদিকে এতজন পুলিশ সশস্ত্র অফিসার, অন্যদিকে শুধু বিনয়, বাদল, দীনেশ, ভারত মায়ের 3 কৃতি সন্তান। খবর পৌঁছলো লালবাজারে। চার্লস টেগার্ড অবাক হলেন। অবিশ্বাস্য! কি করে সম্ভব? ইথার তরঙ্গে তার কণ্ঠস্বর ভেসে আসছে, হেল্প হেল্প, আমাদের সাহায্য করো, এখনই পুলিশ ফোর্স পাঠাও। টেররিস্টরা রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছে। তাদের গুলির সামনে কেউ দাঁড়াতে পারছে না। প্লিজ হেল্প 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 আস ইমিডিয়েটলি। টেগার্ড স্তম্ভিত হয়ে গেছেন। বাংলার বিপ্লবীরা যথেষ্ট শক্তিশালী, এর প্রমাণ তিনি পেয়েছেন। তা বলে রাইটার্সে আক্রমণ এই দিন দুপুরে? না, সাহস আছে বটে। মনে হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের শেষ ঘণ্টা বুঝি তাঁর কানে প্রবেশ করেছে। লালবাজার থেকে রাইটার্স বিল্ডিংয়ের দূরত্ব সামান্যই। অভাবনীয় দৃশ্য। বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে গেলেন চার্লস টেগার্ড। গুলির শব্দে আর ব্রিটিশদের আর্তচিৎকারে নিচে ভিড় জমে গেছে। সবার চোখে মুখে দেখা দিয়েছে আতঙ্ক, ব্যাকুল প্রশ্ন, কি ব্যাপার? ভূমিকম্প নাকি আগ্নেয় উৎপাত? ছুটে এলেন টেগার্ড, ছুটে এলেন ডেপুটি কমিশনার গার্ডেন আর বার্ড, এলেন সহকর্মী ইন্সপেক্টর জেনারেল মিস্টার জোন্স, সঙ্গে সশস্ত্র পুলিশ। ফোর্ট উইলিয়ামস থেকেও মিলিটারি ফোর্স এসেছে। সবার আগে চার্লস টেগার্ড ঢুকে গেলেন। অসম্ভব সাহসী তিনি। কখনো মৃত্যু ভয়ে ভীত হননি। জীবনে অনেকবার তাকে নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়াতে হয়েছে। পেছনে অন্যান্য অফিসার এবং পুলিশ বাহিনী। ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে লড়াই শুরু হয়ে গেছে। 3 জন ভয়লেশহীন যুবক, কতই বা বয়স, 18 থেকে 22-এর মধ্যে। পিস্তল থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসছে। এর মধ্যে এক পাপ এগোনো মানেই মৃত্যুকে আলিঙ্গন করা। টেগার্ডকে হার মানতে হলো। হার মানলেন ব্রিটিশ অফিসাররা। কে ওরা? এ তো সাক্ষাৎ মৃত্যু। ওদের সঙ্গে লড়তে যাওয়া মানে আত্মহত্যা করা। হল্ট! গোলাগুলির মধ্যেই সহসা আদেশ দিলেন বিনয়, অ্যাটেনশন! এবার চলো পাসপোর্ট অফিস। মনে রেখো, আজ রক্ত দিয়ে সব ঋণ শোধ করতে হবে। সব ভেঙে গুড়িয়ে তছনছ হবে, তবে যদি ব্রিটিশ সরকারের টনক নড়ে। গো ফরওয়ার্ড, কুইক মার্চ! নিমেষের মধ্যেই পাসপোর্ট অফিস লণ্ডভণ্ড হয়ে গেল। হঠাৎ হা হা করে হেসে উঠলেন দীনেশ। পাদ্রি জোন্স, তুমি তো দেখছি ভয়ে আদমরা হয়ে গেছো। না, তোমাকে আমরা হত্যা করব না, তুমি চলে যাও। টেগার্ড বিচলিত এবং দিশেহারা। শেষ পর্যন্ত ডাক পড়ল গোর্খা সৈন্যদের।
ওরাই এখন একমাত্র ভরসা। এই হলো ব্রিটিশদের প্রয়াস, জঘন্য ষড়যন্ত্র। যখন তারা বুঝতে পারল যে ইউরোপিয়ান সৈন্যরা এই যুদ্ধে জিততে পারবে না, তখন গোর্খাদের ডেকে পাঠানো হলো। গোর্খারা অসম সাহসী, জীবন দিয়ে দেশ রক্ষার কাজে আত্মনিবেদন করেন। শুরু হলো নতুন অধ্যায়। একদিকে হাঁটুমুড়ে পজিশন নিয়েছে অগণিত গোর্খা ফৌজ, অন্যদিকে এই 3 জন বাঙালি যুবক। ভাবতে অবাক লাগে, গোর্খারাও কিন্তু এই দেশের বাসিন্দা, কেউ কেউ হয়তো নেপালেরও অধিবাসী। ব্রিটিশ তাদেরও চিরশত্রু, অথচ কি নির্মম বিভাজন পদ্ধতি। যুদ্ধ শুরু হলো না, একে সংঘর্ষ বলা যায় না, মুখোমুখি যুদ্ধ, তাই একে অলিন্দ যুদ্ধই বলা হয়ে থাকে। ইংরেজ মুখপাত্র স্টেটসম্যান পর্যন্ত এই রক্তক্ষয়ী সংগ্রামকে ব্যাটেল আখ্যা দিয়েছিল। দুই পক্ষই সমান, কেউ কারোর কাছে হার মানবে না। বাতাস ভারী হয়ে উঠেছে, বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে। একদিকে বহু যুদ্ধের অভিজ্ঞতা সমৃদ্ধ ব্রিটিশের শ্রেষ্ঠ সমরবিদেরা, অন্যদিকে পরাধীন দেশের 3 অগ্নিশিশু। চারপাশ অন্ধকার হয়ে গেছে, তারই মধ্যে শোনা যাচ্ছে বন্দে মাতরম ধ্বনি। ছোট 2টি শব্দ, সেই দিন অনেক রক্ত ঝরেছিল এই 2টি শব্দের জন্য। এই শব্দটিকে আমরা স্বাধীনতার বীজ মন্ত্র বলতে পারি। বিনয় বুঝতে পারলেন এখানেই শেষ সংগ্রাম শয্যা রচিত হবে। তখন তারা বেপরোয়া। কে এলিয়ে পড়লেন? জুডিশিয়াল সেক্রেটারি মিস্টার নেলসন, এবার সেক্রেটারি মিস্টার টয়নাম। সাবাস ক্যাপ্টেন! গোটা রাইটার্স বিল্ডিং জুড়ে মৃত্যুর বিভীষিকা। যেদিকে তাকানো যায় সেদিকেই চোখে পড়ছে বিশৃঙ্খল মানুষ পালাতে ব্যস্ত। কেউ হামাগুড়ি দিয়ে পালাচ্ছে, কেউ টেবিলের নিচে নিজেকে লুকিয়ে রেখে আত্মগোপন করার চেষ্টা করছে, কেউ বা টয়লেটের ভেতর ঢুকে গেছে। হঠাৎ একটা গুলি এসে লাগলো দীনেশের বাঁ হাতে। তাতেও তিনি বিন্দুমাত্র চিন্তা করেননি। হাসতে হাসতে বললেন, নেভার মাইন্ড মেজর, আই এম কোয়াইট ওকে। বাঁ হাতে গুলি লেগেছে তো কি হয়েছে, আমার ডান হাত তো ঠিক আছে। চোখের সামনে দীনেশকে রক্তাপ্লুত হতে দেখে কেমন যেন হয়ে গেলেন বিনয়। এবার ডু অর ডাই। দেখতে দেখতে রণাঙ্গন বিস্তৃত হয়ে পড়ল অনেক দূর পর্যন্ত। অলিন্দ ছাড়িয়ে তারা এখন রাইটার্স বিল্ডিংয়ের বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়েছে। তারই মধ্যে শোনা যাচ্ছে বন্দে মাতরম ধ্বনি। ক্যাপ্টেন গুপ্ত, এদিকে লক্ষ্য রেখো, আমি অন্যদিকে দেখছি। লেফটেন্যান্ট, তুমি থেকে গেলে কেন? তখনই অঘটনটা ঘটে গেল। বাদল জবাব দিলেন, গুলি শেষ হয়ে গেছে। তাই তো? একটু চিন্তিত হয়ে পড়লেন বিনয়। তোমার কাছে কটা গুলি আছে ক্যাপ্টেন? দীনেশ জবাব দিলেন, মাত্র একটি অবশিষ্ট আছে। সে কি, একটা? ভয়ে ছায়া কেঁপে উঠল সহসা। আমারও তো একটাই আছে। তার মানে এবার আত্মসমর্পণ করতে হবে? আমরা কখনো আত্মসমর্পণ করব না। আস্তে আস্তে সামনের ঘরটার দিকে ঢুকে পড়ো। ভেরি কেয়ারফুল ক্যাপ্টেন, পিস্তলের নল উঁচিয়ে রাখতে হবে। কোনোভাবেই ওদের কাছে আসতে দেওয়া চলবে না। মনে রেখো, যখন থেকে আমরা এই দলে যোগ দিয়েছি তখন থেকে মৃত্যুকে আহ্বান করেছি। ইংরেজ আদালত যেন আমাদের কোনোভাবে দোষী সাব্যস্ত করতে না পারে, তার আগেই সব ব্যবস্থা আমরা নিজেরাই করব। এই ব্যাপারে তোমার কি অভিমত লেফটেন্যান্ট? মেজর, আমি আর নতুন করে কি বলবো? আমরা সবাই এক মন্ত্রগুপ্তির পথ নিয়েছিলাম, মনে নেই? পিস্তলের নলটা সোজা করে রেখে ঘরে ঢুকতে ঢুকতে জবাব দিলেন বাদল, আমি সৈনিক, আমি চিরকাল আদেশ পালন করতে অভ্যস্ত। আদেশ দেওয়ার কোনো অধিকার আমার নেই। 3 জনে ঘরের মধ্যে ঢুকে গেলেন। দীনেশকে লক্ষ্য করে বিনয় বলেছিলেন, তোমার কিছু বলার আছে ক্যাপ্টেন? হাসতে হাসতে দীনেশ জবাব দিয়েছিলেন, আমার কথা বাদল বলে দিয়েছে মেজর, নতুন করে আমি আর কি বলবো। অল রাইট, তাহলে আমার নির্দেশ শোনো। তোমার পিস্তলের গুলি শেষ হয়ে গেছে, এখন সায়ানাইটের পুরিয়া খুলে হাতে নাও। দীনেশ, তোমার পিস্তল রেডি?
শেষবারের মতো সবাই বলল, বন্দে মাতরম। সমবেত কণ্ঠের ধ্বনির আকাশ বিদীর্ণ করল। অধিনায়কের কণ্ঠে আদেশ শোনা গেল, অ্যাকশন, 1, 2, 3। শেষবারের মতো দুটো পিস্তল একসঙ্গে গর্জন করল। তারপর তিনজনের দেহ লুটিয়ে পড়ল। তার আগে সবাই সায়ানাইড মুখে পুরল। নিকুঞ্জ সেনের হাতে গড়া ছেলে বাদল প্রথমে চলে গেলেন। তিনি আদেশ পালন করতেই অভ্যস্ত, তাই নেতার আদেশ শিরোধার্য করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভারতীয় বিপ্লবের ইতিহাসে এক অসাধারণ ঘটনা। দীনেশ এবং বিনয় দুজনেই গুরুতর আহত হয়েছিলেন। দীনেশের গলার বাঁ দিকে গুলি ঢুকেছে, আর বিনয়ের কপালের ডান দিকে গুলির চিহ্ন। তারাও সায়ানাইড মুখে পুরে দিয়েছিল, কিন্তু তা খুব কার্যকারী হয়নি। বিষ পেটে ঢোকার আগেই মুখ দিয়ে বেরিয়ে গেছে। কিছুক্ষণ অপেক্ষা করলেন টিগার, আর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তার মানে গুলি ফুরিয়ে গেছে নাকি বিপ্লবীরা নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন? টিগার কোনো কিছুতেই আর বিশ্বাস করতে পারছেন না। কিছুক্ষণ বাদে ভেতরে ঢুকলেন। বিনয় তখনও কিছুটা জ্ঞান ছিল। টিগার জানতে চাইছিলেন, হু আর ইউ? তোমার পরিচয় কি আছে? মলিন হেসে বিনয় জবাব দিয়েছিলেন, আমি কে তা শুনে আপনি খুশি হবেন। বিনয় বোস আমার নাম। শুনেছেন তো? যার মাথার দাম 10,000 টাকা। আমি হলাম সেই বিনয় বোস। বিনয় বোস? টিগার অবাক হয়ে গেছেন। বিনয়ের ভয়ে তাকে অনেক রাত বিনিদ্র থাকতে হয়েছে। সেই বিনয় বোস? যাক, এতদিনে দুঃস্বপ্নের পালা শেষ হলো। তোমার সঙ্গীদের নাম কি আছে? না, আপনার এই প্রশ্নের জবাব আমি দেব না। ঘুমের কোলে ঢলে পড়ার আগে বিনয় বলেছিলেন, ব্রিটিশদের সঙ্গে কোনো সহযোগিতা তিনি করবেন না। আজ সেই কথা আরেকবার মনে পড়ে গেল বিনয়ের। এবার শুরু হলো তল্লাশির পালা। পোশাক পরিচ্ছদ তন্ন তন্ন করে খোঁজা হলো। বাদলের পকেট থেকে বেরিয়ে এলো খদ্দরের তৈরি ভারতের তেরাঙ্গা জাতীয় পতাকা, যে পতাকার সম্মান রাখতে গিয়ে তিনি আত্মবিসর্জন দিয়েছেন। কড়া পাহারায় দীনেশ এবং বিনয়কে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। যে করেই হোক এদের বাঁচিয়ে রাখতে হবে। এরা বেঁচে থাকলে হয়তো স্বীকারোক্তির মাধ্যমে অনেক কথা জানা যাবে। ওদের সুস্থ করে তুলতে হবে। তারপর বিচারের নামে প্রহসন, হয় ফাঁসি কিংবা যাবজ্জীবন দ্বীপান্তর। পরের দিন সকালবেলা সংবাদপত্রের পাতায় প্রকাশিত হলো এই অলিন্দ যুদ্ধের কাহিনী। 3 দিন কেটে গেল। বাদলের মৃতদেহ পুলিশ ছাড়লেন না কেন? বাদলের পকেটে BN দে নামাঙ্কিত একটা কার্ড পাওয়া গেছে। কে এই BN দে? শেষ পর্যন্ত বরানগরের ডি গুপ্তকে শনাক্ত করলেন। তিনি বললেন, বাদল আমার ভাইপো, আর ওর ভালো নাম সুবীর গুপ্ত। দীনেশ এবং বিনয়ের মতো তিনিও ঢাকার বিক্রমপুরের অধিবাসী। গাঁয়ের নাম বিদগাঁও, এখন পূর্ব শিমুলিয়া। পুলিশি তৎপরতা এখনও চলছে। নামী চিকিৎসকদের দল মেডিকেল কলেজে ছুটে এসেছে। ডাক পড়েছে সেরা সার্জেন্টদের। কিন্তু এ কি? বিনয়ের ডান হাতের আঙুলগুলো এমনভাবে ব্যান্ডেজ জড়ানো কেন? ওখানে তো গুলির আঘাত পাওয়া যায়নি। তাহলে জানা গেল চার্লস টিগার এই অগ্নিপুরুষের হাতের আঙুলগুলো বুলেট দিয়ে মারিয়ে ভেঙে দিয়েছে। এইভাবে তিনি বোধহয় তার পরাজয়ের জ্বালা মিটিয়েছেন
আর প্রমাণ করেছেন তিনি কত বড় কাপুরুষ। সরকারি চিকিৎসায় তারা দুজনেই কিছুটা সুস্থ হলেন, কিন্তু মনের মধ্যে জেগেছে নানা প্রশ্ন। বিনয় ভাবছেন, সুস্থ হলেই তো ব্রিটিশ সরকারের কাছে জবাবদিহি করতে হবে, ব্রিটিশ পুলিশ অত্যাচার করবে। বিনয় বসু কখনো কারো কাছে মাথা নত করেনি, এবার কিনা ব্রিটিশ পুলিশের কাছে হার মানতে হবে। শেষ পর্যন্ত তিনি নিজের জীবন নিয়ে সর্বনাশা খেলা খেলেছিলেন। তিনি ছিলেন ডাক্তারি ছাত্র। তিনি জানতেন কখন কোথায় কিভাবে আঘাত করলে জীবন সংশয় ঘটতে পারে। তাই অচৈতন্য অবস্থায় মাথার ক্ষতস্থানের মধ্যে আঙুল ঢুকিয়ে দিলেন। ক্ষতস্থান পেকে গেল, বিষাক্ত ঘা হলো, আর বিকার শুরু হলো। চিকিৎসকদের মুখ তখনও গম্ভীর। কখন কি হবে বলা যাচ্ছে না। এমনকি চার্লস টেগার্ট নিয়মিত খবর নিচ্ছিলেন, অবশ্য মানবিকতার স্বার্থে নয়, তদন্তের স্বার্থেই জীবন্ত বিনয়কে দরকার। বিনয় মারা গেলে যোগসূত্র হারিয়ে যাবে, কিন্তু যে মানুষ ইচ্ছে করে আত্মহননের পথে এগিয়ে চলেছেন তাকে কি বাঁচিয়ে রাখা যায়? 5 দিন ধরে জমে মানুষের টানাটানি চলছে। অবস্থাটা মোটেই আশাপ্রদ নয়। জীবনী শক্তি ক্রমশ কমে আসছে। চিকিৎসকরা হাল ছেড়ে দিয়েছেন। তারা বুঝতে পেরেছেন বিনয়কে বোধহয় আর বাঁচিয়ে রাখা সম্ভব নয়। জ্ঞানহীন অবস্থাতেও বিনয় বলেছিলেন, অ্যাটেনশন প্লিজ, ফরওয়ার্ড মার্চ, গো ফরওয়ার্ড। সত্যি বিপ্লবের মৃত্যু নেই। বিপ্লব অনির্বাণ শিখা, এক মানুষ থেকে অন্য মানুষের কাছে পৌঁছে যায়। আর প্রমাণ মিলল পরের দিন সকালবেলা। চার্লস টেগার্ট অবাক হয়ে গেছেন। সমস্ত শহরে আবার পোস্টার, লাল আলতা দিয়ে লেখা মৃত্যু পরোয়ানা, এবার ইংরেজিতে। Binoy's blood becomes for more blood. অর্থাৎ বিনয়ের রক্ত আরও রক্ত চাইছে। আরও রক্ত? কি ভয়ঙ্কর কথা! তার মানে ঈশান কোণে এখনো থমথমে মেঘের ইশারা। আরও অনেক ঝড় বাকি আছে। টেগার্ট এবার বোধহয় শ্রদ্ধায় মাথা নত করেছিলেন। হ্যাঁ, বাংলার এই বীর সন্তানদের শ্রদ্ধা তো জানাতেই হবে। সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে এবার মৃতদেহ নিতে হবে। সেখানেও নানা ধরনের সমস্যা। প্রথমে বলা হলো রাত 8টার সময় শবদেহ দেওয়া হবে। শুরু হলো অন্তর্নিহিত প্রতীক্ষা। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। তখনও সরকারিভাবে শবদেহ স্থানান্তরিত করা হয়নি, অথচ বিনয় মারা গেছে ভোর 6টার সময়। আসল ব্যাপারটা পরে জানা গেল। দিনের আলো নিভে যাবে, রাতের অন্ধকার শহরকে আচ্ছন্ন করবে। তখনই শবদেহ মা বাবার হাতে তুলে দেওয়া হবে। আগে দিলে হয়তো ব্যাপক গণবিক্ষোভ চোখে পড়বে। সাধারণ মানুষ তখনও খুবই বিরক্ত। উত্তেজনায় শহর টগবগ করে ফুটছে। দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন বিনয় বসুর সঙ্গে শেষ দেখা করার জন্য। শর্তানুযায়ী নিঃশব্দে শবদেহ নিয়ে বেরিয়ে এলেন বিজয়বাবু। সবাই উদ্বেল, সবাই নতুন করে শপথ নিচ্ছে। সবাই বলছে, বিনয় বসু জিন্দাবাদ। তোমাকে আমরা কোনোদিন ভুলব না। তুমি নিজের জীবন উৎসর্গ করে আমাদের প্রাণের প্রদীপ জ্বালিয়ে দিলে। সেই আলোকের শিখায় উদ্ভাস হয়েছে পথ। আমরা এখন দীপ্ত পদক্ষেপে সেই পথ পেয়ে সামনের দিকে এগিয়ে যাব। ভারতের স্বাধীনতা আমাদের স্বপ্ন। স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত আমরা ফিরব না। অলিন্দ যুদ্ধের 2 মহান নায়ক চলে গেলেন। এবার বোধহয় দীনেশের পালা। দীনেশের সামনেই বিনয়ের মৃত্যু ঘটেছিল। সেদিন সকাল থেকেই দীনেশ ছিলেন চুপচাপ আর উদাসীন। কিছুই তার ভালো লাগছিল না। তিনি একা পড়ে রইলেন। বারবার আত্মহত্যার চেষ্টা করেছেন, কিন্তু সেই প্রয়াস ব্যর্থ হয়েছে। বাদল আর বিনয় চলে যাবার পর দীনেশের প্রতি প্রশাসনিক কর্তারা আরও বেশি সতর্ক হয়ে উঠেছেন।
যে করেই হোক দীনেশকে বাঁচিয়ে রাখতে হবে। দীনেশ মরে গেলে সব সূত্র হারিয়ে যাবে। কয়েক সপ্তাহের মধ্যে দীনেশ সুস্থ হয়ে উঠেছিল। তাকে সুস্থ করে তুলেছিলেন এক বিদেশিনী নার্স, ভদ্রমহিলা শ্বেতাঙ্গিনী, কিন্তু মানুষকে ভালোবাসতেন। এবার জেরা শুরু হলো। হাজার রকম প্রশ্ন। দীনেশকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হতো। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ, তবুও এক ঢোক জল খাবার অনুমতি দেওয়া হলো না। পুলিশ জানতো অসতর্ক মুহূর্তে দীনেশ সত্যি কথা বলে দেবে। মাঝে মাঝে দীনেশের খুবই অসুস্থ বোধ করতেন। মনে হতো বেঁচে থেকে কি লাভ, কিন্তু কিভাবে এই জীবনের অবসান ঘটাবেন? পুলিশের মধ্যেও কিছু এদেশীয় মানুষ ছিলেন। তারা নানাভাবেই দীনেশকে প্রলোভিত করার চেষ্টা করতেন। বলা হতো সব কথা বলে দিলেই দীনেশকে ছেড়ে দেওয়া হবে, তিনি আবার মা বাবার কাছে ফিরে যেতে পারবেন, সকলের সঙ্গে মিশতেও পারবেন। এসব শুনে দীনেশ চোখ বন্ধ করতেন। শেষ পর্যন্ত অবস্থা এমন দাঁড়ালো যে দীনেশকে প্রশ্ন করা ছেড়ে দিলেন কর্তৃপক্ষ। দীনেশকে পাঠানো হলো জেলের কন্ডেম সেলে, কিন্তু ফাঁসির আসামিদেরই এই সেলে রাখা হয়। এবার আলিপুরের সেশন জজ গার্গীকে সভাপতিত্বে স্পেশাল ট্রাইব্যুনালে শুরু হলো বিচারের পালা। এ সম্পর্কে দীনেশের দিক থেকে কোনো উৎসাহ দেখা যায়নি। শুভানুধ্যায়ীদের বারবার তিনি বলতেন, এসব ছেলে আমার কি হবে, আমি যা ভালো বুঝেছি তাই করেছি, এর জন্য আমার কোনো অনুশোচনা নেই, ওদের বিচার ওরা করুক, বিচারের ফল তো জানাই আছে, আর সময় নষ্ট করে কি লাভ। বিচারের দিন আদালত প্রাঙ্গণে অনেকেই উপস্থিত হতেন। বিচারের খুঁটিনাটি বিষয় তারা জানতে চাইতেন। দর্শকদের মধ্যে অভাবনীয় চাঞ্চল্য দেখা যেত। সবাই চেয়েছিলেন দীনেশকে দূর থেকে একবার চোখের দেখা দেখতে। অলিন্দ যুদ্ধের বাকি দুই নায়কের সঙ্গে আর তাদের দেখা হবে না। শেষ স্মৃতি নিয়ে শুধু বেঁচে আছেন দীনেশ গুপ্ত। মাঝে মধ্যেই প্রহরীদের পায়ের শব্দ শোনা যায়, বুট পড়া শব্দ, খট খট খট। একসময় উঠে দাঁড়ালেন দীনেশ। তারপর ছোট্ট একটা নুড়ি দিয়ে পাথরের শেলের দেওয়ালে আঘাত করলেন। পাশের শেলে প্রতিধ্বনিত হলো সেই শব্দ। দীনেশ ভাবলেন, আমার সাংকেতিক শব্দ কি পৌঁছে গেল? তখনকার দিনে অনেকেই এই সাংকেতিক লিপিতে অভ্যস্ত ছিলেন। পাশের সেলেই ছিলেন প্রাণদণ্ডের আসামি চট্টগ্রাম দলের রামকৃষ্ণ বিশ্বাস। তার সঙ্গে এমনি করেই ভাবের আদান প্রদান হতো। রামকৃষ্ণ সবেমাত্র অসুখ থেকে সেরে উঠেছেন। সাংকেতিক ভাষায় পাথরটুকে দীনেশ জানতে চাইলেন, এখন কেমন আছো রামকৃষ্ণ? একটু ভালো আছি দীনেশদা। ভাবতে অবাক লাগে, মাঝে পাথরের দেওয়াল, দুদিকে দুই মৃত্যুঞ্জয়ী, এইভাবেই তাদের মনের কথা বলার চেষ্টা করছেন। সাক্ষী হয়ে জেগে আছে ধ্রুবতারা। তারপর দুজনেই ক্লান্তি অনুভব করেছেন। আর কোনো প্রশ্ন নেই, আর কোনো উত্তরও নেই। সব বুঝি হারিয়ে গেল মৌনতার রাতের অমানিসায়। সহকর্মী সুনীল গুপ্ত 1 নম্বর ওয়ার্ডে বন্দি জীবনযাপন করছেন। হঠাৎ তার হাতে একটা চিরকুট পৌঁছে গেল। ওয়ার্ডারের সাহায্যে দীনেশ গোপনে তাকে এই চিঠিটা দিয়েছেন। সুনীল গুপ্ত ভাবলেন, এই চিঠিতে বোধহয় কোনো ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে কোনো মন্তব্য আছে। হাজার হোক, দীনেশ একজন জন্ম বিপ্লবী। দীনেশ হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে চিন্তিত ছিলেন। দীনেশ কী লিখেছেন এই চিঠিতে? না, নিজের সম্বন্ধে কিছু বলেননি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কথা নয়। ইহকাল বা পরকাল নিয়ে এমনকি দীনেশের চিঠিতে যে মৃত্যু দর্শন থাকে তাও এখানে অনুপস্থিত। তিনি লিখেছেন, একটু লুচি মাংস খাওয়াতে পারেন? ভাবা যায় না জীবন সম্পর্কে কতটা নির্বিকার হলে মানুষ মৃত্যুর আগে এই ইচ্ছা প্রকাশ করতে পারেন। মৃত্যুকে ব্যঙ্গ করার এই দুঃসাহস
দীনেশ কোথায় পেলেন? এই চিঠিখানা পড়তে পড়তে সুনীলবাবুর দু চোখ ঝাপসা হয়ে এসেছিল। দীনেশ লুচি মাংস খেতে চেয়েছে, তা কি করে সম্ভব? তিনি নিজেই তো একজন আটক বন্দী, ইচ্ছে থাকলে উপায় হবে কি করে? এগিয়ে এলো ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত এক খুনি আসামি। তার নাম মতি। দু চোখে তার প্রশ্ন। কি হয়েছে স্বদেশী বাবু? মনে হয় স্বদেশী বাবু যেন ছটফট করছেন। বাইরে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু মতি বুঝতে পেরেছিল সুনীলবাবুর মন ভালো নেই। হঠাৎ সব কথা খুলে বললেন সুনীলবাবু। বন্দি জীবনে পরম বন্ধু মতিকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। মতি হয়তো ঘটনা পরম্পরায় আজ খুনের আসামি। জন্ম মুহূর্ত থেকে মানুষ খুনি আসামিতে পরিণত হয় না, ঘটনা পরম্পরায় তাকে এই পথে নিয়ে যায়। অসহায় দৃষ্টি মেলে মতি তাকিয়ে থাকলেন। মনে মনে কি যেন চিন্তা করলেন। তারপর ধরা গলায় বললেন, বাবু, লুচির ভার আমি নিলাম। সুনীলবাবু অবাক হয়ে গেলেন। দণ্ডিত আসামি একই কথা বলছে। সুনীলবাবু জানতে চাইলেন, তুমি তুমি এখানে লুচি কোথায় পাবে? সেসব আমি বুঝব, মতি জবাব দিল। আপনাদের আশীর্বাদে জেলের ক্যান্টিনে সবাই আমাকে ভক্তি করে, না দিয়ে যাবে কোথায়? কিন্তু মাংস, মাংসের কি হবে সেটা আমি বলতে পারবো না। ওখানে তো আমার কোনো হাত নেই। পাঁচিলের ধারে ধারে ওগুলো কি? মুরগি, মুরগি, জেলের এক পাল পোষা মুরগি। ওখান থেকে একটাকে ধরে মতির সাহায্যে ক্যান্টিনে নিয়ে গেলে কি হয়? মুহূর্তে মনস্থির করলেন তিনি। গায়ে একটা চাদর চড়িয়ে নিলেন, গুটি গুটি পায়ে এগোতে থাকলেন। দীনেশ মুরগি খেতে চেয়েছেন, যে করেই হোক একটার ব্যবস্থা করতে হবে। ওটা কি হচ্ছে? কে? গলা শুনে থমকে দাঁড়ালেন সুনীলবাবু। না, এই ইচ্ছে বোধ হয় আর পূরণ হলো না। সামনে দাঁড়িয়ে আছেন ইউরোপিয়ান বোর্ডের ব্যানার্জিবাবু। ব্যানার্জিবাবু অন্য কারণে কারাদণ্ড ভোগ করছেন। রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, তাই বোধহয় তাকে ইউরোপিয়ান বোর্ডে রাখা হয়েছে। এখানে আইন কানুন খুব একটা কড়াকড়ি নেই, এখানে সুখ সুবিধাও অনেক বেশি। ওদিকে কেন যাচ্ছিলেন? ব্যানার্জিবাবু প্রশ্ন করলেন। কিছু একটা কারণ নিশ্চয়ই আছে, সব খুলে বলুন, ভয় নেই। কথা দিচ্ছি আমি কাউকে কিচ্ছু বলবো না। শেষ অবধি মৃদু স্বরে সব কথা খুলে বললেন সুনীলবাবু। মৃত্যু পথযাত্রী দীনেশ লুচি মাংস খেতে চেয়েছেন আমাদের কাছে। তার শেষ ইচ্ছাটুকু কি আমরা পূরণ করতে পারবো না? আপনিও তো মানুষ। এই অবস্থায় থাকলে আপনি কি করতেন? চুপ করে থাকবেন না। ব্যানার্জিবাবু কথা শুনে নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। তিনিও তো মানুষ, ভারতবাসী। দীনেশের নাম শুনেছেন। তিনি বললেন, আপনি আপনার ওয়ার্ডে ফিরে যান সুনীলবাবু, সব দায়িত্ব আমার। যে করেই হোক ইউরোপিয়ান বোর্ডে থেকে কিছু মাংস আপনার হাতে তুলে দেব, বাকি দায়িত্ব কিন্তু আপনার। ব্যানার্জিবাবু সত্যি সেদিন কথা রেখেছিলেন। প্রতিশ্রুতি মতো যথাসময়ে তিনি রান্না করা মাংস সুনীলের হাতে পৌঁছে দিয়েছিলেন। অবশেষে এলো ১৩৩১ সালের ৬ই জুলাই। সকাল থেকেই আলিপুর সেন্ট্রাল জেলে সাজো সাজো রব পড়ে গেছে। সেদিন ভোরবেলা দীনেশের ফাঁসি হবে। প্রিভি কাউন্সিল দীনেশের দণ্ডাজ্ঞা বজায় রেখেছেন। প্রস্তুতি পর্ব শেষ। মানিলা দড়িতে মোম লাগানো শেষ হয়েছে। সমান ওজনের বালির বস্তা ঝুলিয়ে পরীক্ষার পালাও শেষ। এখন শুধু অপেক্ষা। দীনেশ কিন্তু এখনও নিশ্চিন্ত এবং নির্বিকার। মৃত্যুকে তিনি মিথ্যা বিভীষিকা বলেই সম্বোধন করেছেন। তাই এসব উদ্যোগ আয়োজন তার কাছে কিছুই নয়। এখানেই শেষ হলো আজকের গল্প, অলিন্দ যুদ্ধের শহীদ বিনয় বাদল দীনেশ। আর হ্যাঁ, অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। আর বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প পেতে বা শুনতে
বাঙালি কথক ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।